আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রির প্রথম পর্বে। ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রির যাত্রা শুরু আমাদের পরিমাণগত রসায়ন দিয়ে। পরিমাণগত রসায়নের এই টোটাল চ্যাপ্টারটাকে তোমার সবচেয়ে সহজে ইজিয়েস্ট ওয়েতে সিম্পলিফাই করে দেয়া আমার দায়িত্ব। তো তুমি আমাদের সাথে এই জার্নিতে যুক্ত হয়ে যাও। এই জার্নিতে তুমি পরিমাণগত রসায়ন থেকে শুরু করে পুরা কেমিস্ট্রিটা আমাদের এই এক ইউটিউব চ্যানেলেই ফ্রিতে পেয়ে যাবো ইনশাল্লাহ। সব কিছু একটা প্লেলিস্টে গুছিয়ে দিব। প্লেলিস্ট অপশনে গেলে দেখবা যে আমাদের পরিমাণগত রসায়নের প্লেলিস্টটাকে সুন্দর করে দেয়া আছে, অথবা এই ভিডিও ডেসক্রিপশনেও আমি তোমাদেরকে অ্যাড করে দিব। সেখান থেকে তুমি অনায়াসে দেখে নিতে পারবা। আমার ইনিশিয়ালি প্ল্যান ছিল যে এক একটা চ্যাপ্টারের উপর একটা করে ম্যারাথন নিব, বড় ক্লাস নিব। বাট ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি আর ভার্সিটি কেমিস্ট্রির ভিতরে একটা বড় ধরনের ডিফারেন্স আছে। ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রিতে তোমার বেসিক কনসেপ্ট শিখতে হয়, এরপরে প্রবলেম সলভ করতে হয়। প্রবলেম সলভ করতে যে তুমি কখনোই কোনো প্রবলেম সরাসরি পাবা না। প্রবলেমগুলো সবসময় একটু তেড়া বেঁকা হবে, সবসময় একটু প্যাচ গোজ দিয়ে, কথার প্যাচ দিয়ে, বিভিন্ন টাইপের জটিলতা ফেস করে তারপরে তোমাকে সলভ করতে হবে। ফলে দেখা যায় ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রিতে তোমাকে যদি ভালো করতে হয়, এইটাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস প্রবলেম করে তারপরে ভালো করতে হবে, শুধু কনসেপ্ট শিখাই গেলে হবে না। তো এই ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রির ক্লাসগুলোকে কম্প্যাক্ট করা একটু কষ্টসাধ্য। তারপরেও আমি পর্যাপ্ত পরিমাণে রিসার্চ করে, পড়াশোনা করে, সলভ করে এটাকে কম্প্যাক্ট করে নিয়ে আনার ট্রাই করতেছি, কম্প্যাক্ট করে নিয়ে আনার ট্রাই করব। এই জন্য চ্যাপ্টারের শুরুতেই আমি তোমাদেরকে কি কি টপিক এই টোটাল চ্যাপ্টার জুড়ে থাকবে সেটা ধারণা দিয়ে দিব। যেমন ধরো আমাদের টোটাল পরিমাণগত রসায়নের ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রির জন্য এই টপিকগুলো পড়লেই হয়। যেমন ধরো মৌলের শতকরা সংযুক্তি, মোলের হিসাব, সহগুণানুপাত সূত্র, লিমিটিং বিক্রিয়ক, এরপরে মোলারিটি, মোলালিটি, নর্মালিটি, পিপিএম, পিপিবি, পিপিটি, এর ভিতরে আরও কিছু ছোটোখাটো কনসেপ্ট আছে। তাছাড়া শতকরা ঘনমাত্রা, লঘুকরণ সূত্র, তারপরে হচ্ছে লঘুকরণ সূত্রের পর জারণ বিজারণ, জারণ বিজারণের থেকে এর ভিতরে সমস্ত রকম ম্যাথ, টাইট্রেশন, টাইট্রেশনের ম্যাথ, দ্রবণের প্রকৃতি নির্ণয়, ভেজালের পরিমাণ নির্ণয়ের ম্যাথ, আয়োডোমিতি এবং আয়োডিমিতি, এই দুইটার ম্যাথ। টোটাল এই কয়েকটা কনসেপ্ট শিখলেই তোমার ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি কভার হয়ে যায়। এই সবগুলা কনসেপ্টকে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস সহ আমি যদি একটা ক্লাসে আনতে চাই, তাহলে ক্লাসটা প্রায় 8 থেকে 10 ঘন্টার হয়ে যাবে, যেটা তোমাদেরকে নিয়মিত মানে প্র্যাকটিসের ভিতরে রাখা আমার পক্ষে কষ্টসাধ্য, কারণ আমি অনেকগুলো পেইড ব্যাচে ক্লাস নিই। এত কিছু মেনটেন করে এত লম্বা ক্লাস একবারে নিয়ে তোমাদেরকে কোয়ালিটি কন্টেন্ট দেওয়া আমার জন্য কষ্টসাধ্য। এই জন্য আমি চিন্তা করলাম যে আমি যদি এগুলাকে পর্ব পর্বে ভাগ করে দিই এবং প্রত্যেকটা পর্বে কি কি টপিক পড়িয়েছি সেটা যদি তোমাদের উল্লেখ করে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, পর্বে পর্বে ভাগ করলে ক্লাসের ভিউজ কম হয়, মানুষজন কম দেখে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে চলে যায়। বাট আমি বিশ্বাস করি যদি 1000 স্টুডেন্টও এই ক্লাসগুলো দেখে কোয়ালিটিফুল কন্টেন্ট পায়, তাদের প্রিপারেশনটা গুছিয়ে যায় এবং চান্স পাওয়ার পর বলে যে না, মিল্টন ভাইয়ের ক্লাসগুলো আমার হেল্প হয়েছিল, আমার তাতেই এনাফ। এই জন্য আমি এই ডিসিশন নিচ্ছি যে আমি এগুলোকে ভেঙে ভেঙে পড়াবো। যেমন ধরো আজকের ক্লাসে আমরা মেইন কোর দুইটা কনসেপ্ট শেখার চেষ্টা করব। একটা হচ্ছে শতকরা সংযুক্তি আর একটা হচ্ছে মোলের হিসাব। সহগুণানুপাত সূত্রের কিছু অংশ আমরা আজকে কভার করব। বাকি পরবর্তী অংশগুলো আমরা পরবর্তী আরো 2-3টা পর্বে কভার করার চেষ্টা করব। সো আমাদের ধীরে ধীরে এক একটা করে পর্ব আস্তে আস্তে আগাবে, ধীরে ধীরে পর্বগুলো আস্তে আস্তে আগাবে, সেইভাবেই তোমাদেরকে জিনিসপত্রগুলো গুছিয়ে দেওয়া হবে। সো তুমি যেটা করবা, এই প্লেলিস্ট অপশনে যে প্লেলিস্টটা দেখে রাখবা বা সেভ করে রাখবা, যাতে তুমি যখনই তোমার পড়ার সময় হয় তুমি এই প্লেলিস্টটা ফলো করতে পারো। আমি একদিন পর একদিন ক্লাসগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। যেমন আজকে দিছি, কালকে বাদ দিয়ে আবার পরশু দিন দেওয়ার চেষ্টা করবো, এবং ট্রাই করব ক্লাসগুলো সন্ধ্যা 7টা থেকে রাত 9টা এই টাইম লাইনের ভিতরে আপলোড দিতে। ওকে, সন্ধ্যা 7টা থেকে রাত 9টা এই টাইম লাইনের ভিতরে প্রতি একদিন পর একদিন একটু আমার চ্যানেলের দিকে খোঁজ রাখলেই তুমি দেখবা যে মোটামুটি এই ক্লাসগুলো পেয়ে যাবা, এবং এই ক্লাসগুলো তোমার পরীক্ষার আগে রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে অনেক ভালো হেল্প করবে। তো আমরা দেরি না করে শুরু করি। আমাদের এই ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি টোটাল যে অংশটা আমরা কভার করব, এই ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি টোটাল অংশে তোমাদের একটা হিউজ সাপোর্ট লাগবে। তোমরা একটু ট্রাই করবা নিজেদের ফ্রেন্ড সার্কেলে ক্লাসগুলো ছড়িয়ে দিতে। এইটুকুই তুমি ভাইয়ের জন্য করবা, আর কিচ্ছু করা লাগবে না। ওকে, চলো আমরা প্রথমেই আসি আমাদের মৌলের শতকরা সংযুক্তি, মোলের হিসাব, সহগুণানুপাত সূত্র, এই সমস্ত টপিকগুলাতে। এই টপিকগুলাতে প্রথমে আসে হচ্ছে আমাদের মোলের শতকরা সংযুক্তি। এই টপিকটা, মোলের শতকরা সংযুক্তি, এমন একটা টপিক যেটা থেকে প্রত্যেকবার সব কয়টা ইউনিভার্সিটির ভিতরে যে কোনো একটা ইউনিভার্সিটি হয় বুয়েটে দিবে, নাই সিকের রুয়েটে দিবে। বুঝতে পারছো? মানে রুয়েট, কুয়েট, চুয়েট, এইগুলার ভিতরে যে কোনো একটাই দিবে। যদি এগুলাতে না পাও, তাহলে তুমি বুটেক্স, এমআইএসটি, আইইউটি, এইগুলার ভিতরে কোনো একটাতে পাবাই।
তো এমআইএসটি আইইউটি এগুলোতে তো পরীক্ষা দেওয়ার টার্গেট অনেকে থাকে না, এখানে যেহেতু একটু খরচ বেশি, বাট মেইন স্ট্রিম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর ভিতরে কোনো একটাতে না একটাতেই শতকরা সংযুক্তি থেকে প্রশ্ন পাবাই। কেন? কারণ শতকরা সংযুক্তি এটা খুব ইজি টপিক হলেও যেহেতু হট টপিক, এই জন্য আমাদের এটা দিয়ে দেয় এবং এটা আসে। এখন প্রশ্ন হচ্ছে শতকরা সংযুক্তি জিনিসটা কি? দেখো, শতকরা সংযুক্তির আগে বেসিক ফর্মুলা আমাদের জানতে হবে। মাথায় রাখবো, শতকরা সংযুক্তি এটার ফর্মুলা হচ্ছে শতকরা সংযুক্তি ইকুয়ালস টু, ফর্মুলা মুখস্থ করো, নিচে যাবে মোট ভর। কোন একটা মৌলের শতকরা সংযুক্তি বের করতে বললে ওই মৌল বা তোমার যৌগ যেটা আছে সেই টোটাল যৌগটা বা মৌলটার মোট ভর বা মোট আণবিক ভর এটা নিচে যাবে, নিচে হচ্ছে মোট ভর, টোটালটার ভর, আর উপরে যায় তার নিজের ভর। উপরে যায় কি? তার নিজের ভর। এখন এটাকে আরো বড় করে লেখা যায়, মৌলের মোট আণবিক ভর বা যৌগের মোট আণবিক ভর উপরে লেখা যায়, ওই যৌগের ভর, এভাবে বিভিন্নভাবে লেখা যায়। আমি সবচেয়ে সহজে লিখে দিলাম, বুঝতে পারলেই হয়েছে। ইনটু আমাদের ফর্মুলা আসে হচ্ছে 100%। এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে শতকরা সংযুক্তি ইকুয়ালস টু নিজের ভর ডিভাইডেড বাই মোট ভর। যেমন ধরো একদম সহজ একটা উদাহরণ দিই, যদি আমরা বলি যে পানিতে H2O, পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি কত, তাহলে তুমি এটা কিভাবে বের করবা? প্রথমে অক্সিজেনের শতকরা সংযুক্তিকে অক্সিজেন পার্সেন্টেজ আকারে লিখবা, নিচে দিবা মোট ভর। অক্সিজেনের এই পানির মোট ভর কত? পানি একটা যৌগ, মোট ভর কত? পানির মোট ভর হচ্ছে 18 গ্রাম, তাই না? অক্সিজেন 8 16 প্লাস 2 18। উপরে যাবে তার নিজের ভর, নিজের ভর মানে কার ভর? অক্সিজেনের ভর। অক্সিজেনের ভর কত বলো তো? অক্সিজেনের ভর হচ্ছে 16, অক্সিজেন 8 16। তাহলে খেয়াল করো, উপরে 16 নিচে 18 ইনটু 100%। এইটা করলে এখান থেকে আমরা কিন্তু শতকরা সংযুক্তি পেয়ে যাচ্ছি। সো এই যে শতকরা সংযুক্তি পেয়ে গেলাম, এইটা বের করতে যেহেতু আমাদের ইঞ্জিনিয়ারিং এ ক্যালকুলেটর অ্যালাউড আছে, আমরা ক্যালকুলেটর ইউজ করব। ক্যালকুলেটর ইউজ করে ইজিলি আমরা এই ক্যালকুলেশনগুলো করব। যেমন ধরো আমার মুখে মুখে ক্যালকুলেশন করায় অভ্যাস, ক্যালকুলেটরটা দাও, মুখে মুখে ক্যালকুলেশন করায় অভ্যাস। কিন্তু যখন আমাদের ইঞ্জিনিয়ারিং করতে হবে তখন আমাদের কিন্তু এগুলা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করা যাবে, সো আমরা ইজিলি করে ফেলতে পারবো। তো আমি এটা বসাই দিলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে 88.88% আসে। রেজাল্ট কত আসে? 88.88%। এটা আসে অক্সিজেনের শতকরা পরিমাণ। এরপরে যদি আমি হাইড্রোজেনের শতকরা পরিমাণ বের করি, আমি ম্যানুয়ালিও বের করতে পারি, অথবা আমি 100 থেকে 88 মাইনাস 88 বাদও দিতে পারি, যেহেতু আমাদের টোটাল যৌগই দুইটা। তো আমি ম্যানুয়ালি বের করি, ম্যানুয়ালি মানে ফর্মুলা দিয়ে, নিচে যাবে 18, উপরে যাবে তার নিজের ভর। নিজের ভর মানে কার ভর? হাইড্রোজেনের ভর। তা হাইড্রোজেনের ভর কত? 2 ইনটু 100%। এটা ক্যালকুলেট করলে তুমি রেজাল্ট পেয়ে যাবা। তো রেজাল্ট 100 থেকে অ্যান্সারটা বাদ দিলেও কিন্তু পাওয়া যেত। 100 থেকে অ্যান্সারটা বাদ দিলে আমাদের 11.11% এটা আসতো। বুঝতে পারছো? 11.11%, এটাই তো আসার কথা। 88.88 আগে যেটা ছিল ওটা থেকে বাদ দিলে এটা আসার কথা। বাট তুমি যদি 2 ডিভাইডেড বাই 18 ইনটু 100% করো, এখান থেকে দেখি ইনটু 100% করো, এখান থেকে করলেও তোমার এটাই আসে। তো এই যে অংশটা নিয়ে আমরা ক্যালকুলেট করলাম, এইটা থেকে আমরা কি পাইলাম? একটা যৌগের শতকরা সংযুক্তি বের করা শিখলাম। এবার ধরো আমি স্পেসিফিক ভাবে তোমাকে বললাম যে সোডিয়াম কার্বনেট এই যৌগটা আছে না, এই সোডিয়াম কার্বনেটে শুধুমাত্র কার্বনের শতকরা সংযুক্তি বের করো। কার্বনের শতকরা সংযুক্তি বের করতে পারলে কার্বনের পার্সেন্টেজ ইকুয়ালস টু নিচে দিবা তার মোট ভর। মোট ভর মানে কি? টোটাল সোডিয়াম কার্বনেটের আণবিক ভর। সেটা কত? সেটা হচ্ছে 106। উপরে দিবা, যেহেতু কার্বনের পার্সেন্টেজ বের করতে বলছে, শুধু কার্বনের ভর, তার মানে কার্বন 6 12 ইনটু 100%। এটা ক্যালকুলেট করলে এখানে দেখো সোডিয়াম কার্বনেটে কার্বনের শতকরা সংযুক্তি এটা তুমি অনায়াসে বের করে ফেলতে পারতেছো। কত আসতেছে? এটা আসতেছে হচ্ছে 11.32%। বুঝতে পারছো? এইভাবে আমরা সোডিয়াম কার্বনেটে কার্বনের শতকরা সংযুক্তি বের করে ফেলতে পারলাম। আমি যদি জিজ্ঞেস করতাম সোডিয়াম কার্বনেটে অক্সিজেনের শতকরা সংযুক্তি কত, তখন তুমি সোডিয়াম কার্বনেটে অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করার জন্য কি করতা? খুব সিম্পল ওয়েতে অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করার জন্য অক্সিজেনের পার্সেন্টেজ লিখতা, নিচে লিখতা মোট ভর, সেটা কত? 106। উপরে লিখতা অক্সিজেনের ভর, অক্সিজেন 8 16 গুণ অক্সিজেন কয়টা? 3টা, 3 দিয়ে গুণ করতা ইনটু সাইডে লিখতা 100%। এইটা দিয়ে ক্যালকুলেট করলেই তোমার মোট আণবিক ভর মানে তোমার শতকরা সংযুক্তি চলে আসবে। সো দেখো 16 গুণ 3 ডিভাইডেড বাই 106 ইনটু 100%, এটা ক্যালকুলেশন করলে 45.28% আসে।
এইভাবে কিন্তু আমরা অনায়াসে বের করে ফেলতে পারি। তো এই যে বের করা সিস্টেম, এটা খুব ইজি সিস্টেম। যদি তুমি কখনো ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দাও, সেখানে শতকরা সংযুক্তি থেকে প্রশ্ন আসলে এরকম ইজি ভাবে আসবে, ক ইউনিটে আসলে ইজি ভাবে আসবে, এবং এমন একটা দিবে যেটা তুমি মুখে মুখে ক্যালকুলেট করতে পারো। বাট যখন তুমি ইঞ্জিনিয়ারিং এ পাবা, ইঞ্জিনিয়ারিং এ কখনোই শতকরা সংযুক্তি এত সহজে দিবে না, একটু হলেও ঘুরিয়ে পেঁচিয়ে দিবে, একটু হলেও ঘুরিয়ে পেঁচিয়ে অন্যরকম ভাবে দিবে, যে এইটাতে এটা বলো, এটাতে এটা বলো। তো সেই ঘুরিয়ে পেঁচিয়ে দেয়াগুলা আমরা প্র্যাকটিস প্রবলেমের ভিতরে দেখব। তো আমরা প্র্যাকটিস প্রবলেমে যাব, তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ শতকরা সংযুক্তি যেটা আমাদের বারবার আসে, এটা দেখতে হবে। আমাদের একটা কমন কোশ্চেন বলে, খুব আসে, হ্যাঁ, প্রশ্নের ভিতরে আমরা পাবো কমন কোশ্চেন এরকম বলে যে ব্লু ভিট্রিয়াল, কথাটা বুঝবা, ব্লু ভিট্রিয়াল এ পানি এর শতকরা সংযুক্তি কত? পানি এর শতকরা সংযুক্তি কত? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। এই প্রশ্নটা সমাধান করতে হবে। প্রশ্নটা কি? ব্লু ভিট্রিয়ালে পানি এর শতকরা সংযুক্তি কত? ব্লু ভিট্রিয়াল মানে হচ্ছে আমাদের কপার সালফেট এর সাথে 5 অণু পানি, এই যৌগটাকে ব্লু ভিট্রিয়াল বলে। তো যখনই আমি পানি এর শতকরা সংযুক্তি বের করতে যাব, মানে পানি তার পার্সেন্টেজ, এটা যখন বের করতে যাব, নিচে যাবে টোটাল ব্লু ভিট্রিয়াল বা কপার সালফেট ইনটু 5 অণু পানি এর আণবিক ভর, মানে মোট আণবিক ভর, আর নিচে উপরে যাবে তার নিজের আণবিক ভর। তাহলে নিজের আণবিক ভর মানে কি? পানির আণবিক ভর। পানি কতটুকু আছে? 5 মোল পানি আছে। সো 5 ইনটু 1 মোলের জন্য আণবিক ভর 18। আচ্ছা, নিচে যাবে টোটাল যৌগটার আণবিক ভর। তো কপারের জন্য আমরা জানি 63.5, তাই না? সালফারের জন্য আমরা জানি 32। তারপরে দেখো অক্সিজেনের জন্য জানি আছে 8 16 গুণ কত যাবে? 4 যাবে। কেন 4? কারণ অক্সিজেন 8 16, 4টা অক্সিজেন আছে, ইনটু 5 প্লাস 5 ইনটু 18, কারণ কি 5 মলিকুল পানি, এটার গুণফলও যাবে, ইনটু দেখো টোটাল মিলে আমি 100% যদি নিই, এই জায়গা থেকে আমি ইজিলি বের করে ফেলতে পারবো। এই টোটাল মিলে ক্যালকুলেশন করলে ইজিলি বের করে ফেলতে পারবো। এটা ক্যালকুলেশন করলে 36% এর আশেপাশে আসে। ঠিক আছে, ক্যালকুলেশন করতে করতে আমার মুখস্থ হয়ে গেছে 36 বা 37% এর আশেপাশে আসে। এটা তোমার এমসিকিউতেও আসে, হ্যাঁ, ডিইউ কিংবা হচ্ছে এই ইউনিট যেগুলো আছে, এগুলাতে এমসিকিউ আকারে আসে, এবং সেখানে তোমার এই টোটাল ক্যালকুলেশনটা একটু মনে রাখতে হয়, যাতে তুমি দেখেই বলে দিতে পারো এখানে ব্লু ভিট্রিয়ালে শতকরা সংযুক্তি আমাদের 36% হবে। তো তুমি এই ক্যালকুলেশনটা যদি মনে রাখতে পারো তাহলেই হয়েছে। আমরা কি করি? আমরা যখন টিচার হিসেবে তোমাকে পড়াই, আমাদের টার্গেট ওটাই থাকে যে তুমি যেই প্রশ্নগুলো ক্লাসে আমাদের কাছে শিখবা, এগুলো খুব কমন প্রশ্ন, যেগুলো বারবার আসবে, এবং এগুলো যাতে তোমার পরীক্ষায় কাজে লাগে। অপ্রয়োজনীয় কোনো কিছু আমি তোমাকে শেখাবো না, টেকনিক শেখাবো। তুমি আমার টেকনিকগুলো ইউজ করে বা আমাদের টেকনিকগুলো ইউজ করে প্র্যাকটিস করবা। সেই প্র্যাকটিসগুলো করতে করতে তোমার ভিতরে যেই দক্ষতা তৈরি হবে, এই দক্ষতাতে তুমি নতুন প্রশ্ন আসলেও পারবা, পুরান প্রশ্ন আসলেও পারবা, নতুন প্রশ্ন আসলেও পারবা। এটাই হচ্ছে তোমার ব্রেন খোলা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার যদি হয়, এবার আসো আমরা একটু প্রশ্ন দেখি। দেখো, এবার আমাদের প্রথম যে প্রশ্ন শতকরা সংযুক্তি থেকে আমরা দেখব, প্রথম প্রশ্ন দেখলেই বুঝতে পারবা যে আমরা সহজে কোনো কিছু পাবো না। আমাদের বের করতে বলছে শতকরা সংযুক্তি, দেখো বলছে মিশ্রণে শতকরা সংযুক্তি বের করো, কিন্তু আমরা এটা সহজে পাবো না। কিভাবে সহজে পাবো না? দেখো আমরা একটু খেয়াল করে দেখবো। বলছে সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড, এই দুইটার মিশ্রণের ভর দেয়া আছে এত। সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড দুইটার মিশ্রণের ভর দেয়া আছে এত। এখানে যদি আমরা সালফিউরিক অ্যাসিড সহযোগে তাপিত করি, তাহলে এত গ্রাম ভরের সালফেট পাওয়া যায়। মিশ্রণে শতকরা সংযুক্তি কত? অর্থাৎ একটা সালফেট তৈরি হয়েছে, সেই সালফেটের পরিমাণ দেয়া আছে। তো আমরা একটু যদি বোঝার চেষ্টা করি, আমাদের এখানে সোডিয়াম ক্লোরাইড দেয়া আছে। তো সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ, এটাকে যদি আমরা x ধরি, তাহলে আমাদের পটাশিয়াম ক্লোরাইড এইটার পরিমাণ হবে হচ্ছে, দেখো টোটাল দুইটার মিশ্রণের পরিমাণ 0.9, তো 0.9 মাইনাস x। দেখো আমি 0.9 এর পর 031 বাদ দিয়ে দিছি। তো তুমি 0.931 এটা অংশটা বাদ না দিয়ে তুমি যখন করবা তখন টোটালটা করেই করবা, আমি ক্যালকুলেশনের সুবিধাতে বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো সোডিয়াম ক্লোরাইডের পরিমাণকে যদি আমি x ধরি, পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণকে 0.9 মাইনাস x ধরতে পারবো। কেন? কারণ এই লাইনেই লেখা আছে দুইটা মিলে আমাদের এত পরিমাণ আছে, তো দুইটার ভিতরে একটা পাইলাম। এবার আসো আমরা যদি দুইটার আলাদা আলাদা ক্যালকুলেশন করার চেষ্টা করি, দেখো দুইটার আলাদা আলাদা ক্যালকুলেশন করার চেষ্টা করি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আসবো সোডিয়াম ক্লোরাইডের সাথে আমরা যদি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করাই, H2SO4, বিক্রিয়া শেষে আমাদের এখানে সোডিয়াম সালফেট তৈরি হয়।
এবং সোডিয়াম সালফেটের পাশাপাশি দেখো এই সোডিয়াম আর এখানে সালফেট মিলে সোডিয়াম সালফেট তৈরি হয় এবং এই সোডিয়াম সালফেটের পাশাপাশি তোমাদের অন্যান্য যৌগগুলা তৈরি হয়। যেমন দেখো সোডিয়াম এবং সালফেট মিলে হচ্ছে সোডিয়াম সালফেট, এই H এবং Cl মিলে কি H2 এবং হ্যাঁ সোডিয়াম সালফেট হচ্ছে আমাদের লবণ, সোডিয়াম ক্লোরাইডের সাথে সালফিউরিক অ্যাসিড সোডিয়াম সালফেট প্রতিস্থাপন বিক্রিয়া এবং 2 মলিকিউল HCl পাওয়া যাওয়ার কথা, 2 মলিকিউল HCl পাওয়া যাওয়ার কথা। সো এখান থেকে আমরা এখানে 2 মোল পাচ্ছি, এখানে সোডিয়াম সালফেট পাচ্ছি, তাই না? 2 মোল পাচ্ছি, এখানে সোডিয়াম সালফেট পাচ্ছি। সো 2 মোল এবং সোডিয়াম সালফেট যদি পাই তাহলে এই জায়গা থেকে এখন আমরা কি করতে পারি, এই জায়গা থেকে আমরা সহগ অনুপাত সূত্র ব্যবহার করতে পারি। সহগ অনুপাত সূত্র আমাদের যদিও সামনে আসবে, বাট যেহেতু আমাদের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট একটার ভিতর আরেকটা ইন্টিগ্রেট করে দিবে, কখনো তুমি শুধু একটা কনসেপ্টে ম্যাথ পাবা না। আমরা সহগ অনুপাত সূত্র একটু পরেই শিখবো, বাট একটার ভিতর আরেকটা ইন্টিগ্রেট করে দিবে। তো দেখো আমি সহগ অনুপাত সূত্রের অ্যাপ্লাই এখনই করি, একটু পরে আমরা কনসেপ্ট আরো ভালো করে শিখবো, বাট এখনই করি। আমি জানি তোমরা সবাই সহগ অনুপাত সূত্র পারো, তোমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিচ্ছ, একদম না শিখে তো আসো নাই। তো সহগ অনুপাত সূত্রের কনসেপ্ট হচ্ছে এই জায়গায় যে সোডিয়াম ক্লোরাইড আছে এইটা যদি আমি মোল লিখি ডিভাইডেড বাই তার সামনের সহগ দিয়ে ভাগ করি ইকুয়ালস টু আমি এই সাইডে লিখতে পারবো n অফ সোডিয়াম সালফেট টোটালটার মোল ডিভাইডেড বাই 1। এইটা হচ্ছে আমার সহগ অনুপাত সূত্র লেখার সিস্টেম। তো আমার সামনে যে হাফ আছে বা মোল সংখ্যা যে হাফ আছে এটাকে আলাদা করে রেখে দিলাম। এরপরে এই n কে ভাঙলে w/m পাওয়া যায়। w এর পরিমাণ দেখো আমার উপরে দেয়া আছে x, m এর পরিমাণ মানে আণবিক ভর কত আসবে, এটা আসবে হচ্ছে 58.5। কেন? কারণ সোডিয়ামের জন্য 23 আর ক্লোরিনের জন্য 35.5, দুইটা মিলে যোগ করলে 58.5 আসবে। ক্যালকুলেটর একটু বের করে দেখো, 35.5 প্লাস 23 মোট মিলে আসে হচ্ছে 58.5। পরের লাইনে তুমি যদি এই সাইডে খেয়াল করো, এই সাইডে আমাদের সোডিয়াম সালফেট যে অংশটা আছে এইটার পরিমাণ আমাদের বের করতে হবে, তাই না? তো এটার পরিমাণ বের করলে এটাকে W ধরে নিলাম। সোডিয়াম সালফেটের আণবিক ভর কত? সোডিয়াম 23 গুণ 2 প্লাস সালফার 16 32 অক্সিজেন 8 16 গুণ 4, ক্যালকুলেশন করলে এখান থেকে রেজাল্ট আসে হচ্ছে 142। সো এই টোটাল মিলে W ইকুয়ালস টু ক্যালকুলেশন করলে কত আসে দেখো, x ইন্টু 142 ডিভাইডেড বাই 2 ইন্টু 58.5, এইটা আসে হচ্ছে আমাদের টোটাল রেজাল্ট। সো এই রেজাল্টটা আমরা রেখে দিলাম। এবার বলবা ভাই এই রেজাল্টটা কেন রেখে দিলাম? কাজে লাগবে। কারণ কি দেখো আমাদের দুইটা সালফেটের রেজাল্টের মোট যোগফল বলে দেয়া আছে, এক্স বের করতে গেলে আমাদের ওই অংশটার সাথে কাজে লাগাইতে হবে। এখন আমরা পরবর্তী অংশটাকে কাজে লাগাবো। পরবর্তী অংশটা কি, আমাদের কাছে সোডিয়াম সালফেটের মতো পটাশিয়াম সালফেট আছে, যেখানে আমাদের সালফিউরিক অ্যাসিড আছে। বিক্রিয়া শেষে আমরা এখানে পটাশিয়াম ক্লোরাইডের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে পটাশিয়াম সালফেট প্লাস 2 মলিকিউল HCl বের করতে পারি। বুঝতে পারছো? 2 মলিকিউল HCl বের করতে পারি। এখানেও আমাদের সামনে 2 দিয়ে গুণ করা লাগে সমতাকরণের জন্য। এখন যদি আমরা এখানেও মোল সংখ্যা বের করি, n অফ KCl ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু n অফ K2SO4 ডিভাইডেড বাই 1 আসে। এই হচ্ছে আমাদের কি বলতো শতকরা সংযুক্তি থেকে, মানে শতকরা সংযুক্তি বের করার জন্য সহগ অনুপাত সূত্র যে অংশটা আছে সেটা। এবার এখানে খেয়াল করলে দেখো আমি 1/2 কে রেখে দিলাম, উপরে আমি পটাশিয়াম ক্লোরাইড এটা W নিব না। W এর পরিমাণ কত? 0.9 মাইনাস x। m এর পরিমাণ কত? পটাশিয়াম 19 39 প্লাস 35.5। তো এখান থেকে ক্যালকুলেশন করলে 74.5 আসে রেজাল্ট। এই সাইডে ক্যালকুলেট করলে উপরে দেখো W আসে, নিচে আসে আমাদের পটাশিয়াম সালফেটের পরিমাণ। তো 39 ইন্টু 2 প্লাস অক্সিজেন সালফার 16 32 অক্সিজেন 8 16 গুণ 4, এগুলা ক্যালকুলেটরে দ্রুত বের করা শিখতে হবে, সো যাতে তোমার ক্যালকুলেশনটা ইজি হয়। এখানে আসে হচ্ছে 167। সো এখান থেকে যদি তুমি W এর পরিমাণ বের করো, দেখো 167 ইন্টু 0.9 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু 74.5, এই হচ্ছে আমাদের টোটাল ক্যালকুলেশন। এবার প্রশ্ন হচ্ছে এই যে ক্যালকুলেশনটা করলাম, এই ক্যালকুলেশনটায় আমার লাভ কি হলো? লাভ হচ্ছে খেয়াল করো এই W আর এই W, এইটা সোডিয়াম সালফেট থেকে আর এটা পটাশিয়াম সালফেট থেকে, 2W ইকুয়ালস টু আমার ভর আসে এটা। তাহলে 2W ইকুয়ালস টু ভর, এটা কিভাবে লিখবো? প্রথমে দেখো x ইন্টু 142 ডিভাইডেড বাই 2 ইন্টু 58.5, এইটা প্লাস এই সাইডে যে অংশটা আছে এই অংশটার ক্ষেত্রে কি পাবো? 167 ইন্টু 0.9 minus x divided by 2 into 74.5,
এইটা ইকুয়ালস টু আমাদের এখান থেকে রেজাল্ট আসবে কত 1.07 এই যে দুইটা, এই দুইটাকে ক্যালকুলেশন করলে এখন এখান থেকে তুমি কিসের ভ্যালু পাবা, এক্স এর ভ্যালু পাবা, তাই না? এক্স এর ভ্যালু পাবা। এখন বলবো ভাই এটাও করাই দেন, এটা করাই দিতে, দেখো তোমরা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিচ্ছ, এটাও যদি করাই দিতে হয় তাহলে হচ্ছে যে ক্লাস অনেক বেশি লেন্দি হবে, ঝামেলা। তো প্রত্যেকটা প্রসেস করে একদম শেষ পর্যন্ত ক্যালকুলেশন টেনে দিব। আর তোমাকে মেইন শিখতেই হবে ক্যালকুলেশন, বাসায় বসে বসে প্রত্যেকটা ম্যাথে ক্যালকুলেশন 2-3 বার করে করবা, কারণ তুমি একা একা করতে গেলে ক্যালকুলেশনেই ভুল করবা, বুঝতে পারছো? সো ক্যালকুলেশনটাই তোমাকে মেইনলি শিখতে হবে। সো এইসব ক্যালকুলেশন তুমি একা একা ট্রাই করবা যত বেশি পারো। এখান থেকে যে এক্স এর ভ্যালুটা পাবা, এই এক্স এর ভ্যালু পাওয়ার পরে এরপরে তোমার সোডিয়াম ক্লোরাইডের শতকরা সংযুক্তি বের করতে হইতো না? তাহলে সোডিয়াম ক্লোরাইডের শতকরা সংযুক্তি কি পাবা বলো? সোডিয়াম ক্লোরাইডের শতকরা সংযুক্তি পাবা, এখান থেকে তো এক্স এর পরিমাণ পাবা, সেটা ডেফিনেটলি এই 0.9 এর চেয়ে কম হবে। সো নিচে যাবে 0.9, উপরে যাবে এক্স, ইনটু যাবে হচ্ছে আমার 100%, করলে এখান থেকে আমি সোডিয়াম ক্লোরাইডের শতকরা সংযুক্তি পাবো। এরপরে তুমি যদি পটাশিয়াম ক্লোরাইডের শতকরা সংযুক্তি বের করো, সেটা আসবে 100 মাইনাস সোডিয়াম ক্লোরাইডের শতকরা সংযুক্তি যেটা বের করছো সেটা, করলেই তুমি দুইটার উত্তর পেয়ে যাচ্ছ। এই হচ্ছে তোমার টোটাল ম্যাথ, বুঝতে পারছো? তাহলে দেখো সেম শতকরা সংযুক্তি আমরা বের করলাম, কিন্তু এতগুলা স্টেপ ব্যবহার করে। এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ম্যাথের মানে তোমার সৌন্দর্য। এটাই যখন তোমার রিটেনে আসবে, এটা কিন্তু সহজ মানে 1-2 মার্কের জন্য আসবে না, টোটাল 10 মার্কের জন্য আসবে। সো এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রেখে তারপর আগাতে হবে। এবার যদি এমসিকিউতে আসে তাহলে ডেফিনেটলি ম্যাথটা আরো শর্ট করে দিবে, আর তোমার যদি রিটেনে আসে তাহলে এভাবেই বড় করে তোমাকে সলভ করতে হবে। সহজে কম জায়গায় এটা করবা, এটা করবা, দুইটা করবা, মানে একটা স্টেপে হবে না, সোজা কথা। এরপরে দেখো আমাদের আরেকটা ম্যাথ দিছে, এটাও হচ্ছে আমাদের ওই যে সহগ অনুপাত সূত্র দিয়েই করা লাগবে, সহগ অনুপাত সূত্র দিয়েই করা লাগবে। এটা আমি চাইলে টাইপ করতে পারতাম, বাট এটা যেহেতু খুব পপুলার একটা ম্যাথ, বারবার আসে, এটা বোঝানোর জন্য আমি টোটাল এই অংশটাকেই তুলে রাখছি। দেখো পপুলার একটা ম্যাথ বারবার আসে কেন বলছি, একটু খেয়াল করলে দেখো আমাদের কুয়েটে এবং চুয়েটে এই দুইটাতে আসছে, খেয়াল করলো, একটু খেয়াল করলে দেখবা কুয়েটে এবং চুয়েটে এই দুইটাতেই বারবার আসছে, কুয়েট চুয়েট দুইটাতেই 4-5 সালে আসছে, এবং এটা অনেক পপুলার একটা ম্যাথ। তো এই ম্যাথটাকে আমরা আগে একটু বোঝার চেষ্টা করব, প্রশ্নটা বোঝার চেষ্টা করব। এটাও সহগ অনুপাত সূত্র ছাড়া তুমি করতে পারবা না, নর্মালি ম্যানুয়ালি করতে গেলে অনেক বড় হবে, এই জন্য সহগ অনুপাত সূত্র ব্যবহার করতে হবে। এটা আমাদের সবচেয়ে প্রবলেম যেটা হয়, একটু বুঝতে অসুবিধা হয়। তো যাতে বুঝতে অসুবিধা না হয় আমি তোমাকে এখন একটু বুঝাবো। আগে প্রথমে বলছে দেখো একটা আকরিকের এত পার্সেন্ট ম্যাগনেটাইট আছে, মানে একটা আকরিকের ভিতরে ম্যাগনেটাইটের পরিমাণ দেয়া আছে এত পার্সেন্ট। এবার বলছে যে এই যে এত পার্সেন্ট ম্যাগনেটাইট আছে, আকরিকের গুঁড়া করে বার্তা চুল্লিতে প্রক্রিয়াকরণ করা হলে আকরিক থেকে কেবলমাত্র 80% অশোধিত কাঁচা লোহা পাওয়া যায়। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের কাছে এই জায়গাতে ধরো একটা আকরিক আছে, এটাকে আমি বললাম আকরিক, এটার নাম কি দিলাম আকরিক। এই আকরিক থেকে আমি ম্যাগনেটাইট পাবো, ম্যাগনেটাইট, এই আকরিক থেকে ম্যাগনেটাইট পাবো, ম্যাগনেটাইটের সংকেত হচ্ছে Fe3O4। তাহলে এইটাকে বলবো আমি কি, এইটাকে বলবো আমি ম্যাগনেটাইট। হ্যাঁ, তাহলে এই আকরিক থেকে যখন আমি ম্যাগনেটাইটে রূপান্তর করব, তখন আকরিকের আবার 21.14% ম্যাগনেটাইটে রূপান্তর হবে, পরিপূর্ণভাবে হবে না। যখন আকরিক থেকে ম্যাগনেটাইটে নিয়ে আনবো, মাঝখানে অনেক কিছু নষ্ট হয়ে যাবে বা অনেক কিছু ভেজাল অবস্থায় আছে, ওটা আলাদা করে বাদ পড়ে যাবে। এইটা থেকে এটা রূপান্তর করলে এইটুকু আসবে। মানে ধরো তোমার কাছে 100 টাকা আছে, আমি বললাম এই 100 টাকা মানুষকে দিয়ে দাও, তুমি এই 100 টাকার ভিতরে কেবলমাত্র 70 টাকায় দিতে পারবা, মাঝ রাস্তায় তোমার যাতায়াত খরচ হয়ে যাবে 30 টাকা বা অন্য কারণে নষ্ট হয়ে যাবে। সো আকরিক থেকে ম্যাগনেটাইটে রূপান্তর করতে গেলে এত পার্সেন্টই ম্যাগনেটাইটে আসবে, বাকিগুলা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সো আমাদের আকরিকের ভিতর ম্যাগনেটাইটের পরিমাণ এটা। এবার পরে বলছে এই ম্যাগনেটাইট থেকে আবার তুমি যদি অশোধিত লোহাতে আসতে চাও, অশোধিত লোহা এইটাতে আসতে চাও, এই অশোধিত লোহায় আবার কত পার্সেন্ট আছে দেখো 80%, মানে 80% যৌগই কেবলমাত্র অশোধিত লোহাতে আসবে। তাহলে দুইটা পার্সেন্টেজ এখানে ম্যাটার করে। এবার মজার ব্যাপার হচ্ছে এই যে এই জায়গাতে যে ট্রান্সফরমেশনটা হচ্ছে না, খেয়াল করো তো, এই ম্যাগনেটাইট থেকে অশোধিত লোহা যখন ট্রান্সফরমেশনটা হচ্ছে, তখন একটা বিক্রিয়া হচ্ছে, এই বিক্রিয়ার মাধ্যমে উৎপাদনটা হয়, বিক্রিয়ার মাধ্যমে উৎপাদনটা হয়। তো আমাদের এখানে বলে দিছে যে 100 মেট্রিক টন অশোধিত লোহা তৈরি করতে হবে। তার মানে এই যে লোহাটা আছে না, এইটার পরিমাণ হইতে হবে 100 মেট্রিক টন। এই 100 মেট্রিক টন তৈরি করার জন্য আমি কি পরিমাণ আকরিক নিব, তার মানে ধরো আমি যদি এখানে একটা নির্দিষ্ট পরিমাণ আকরিক নিই, এখান থেকে বাদ যাওয়ার পরে তোমার ইয়া তৈরি হবে,
কি বলে ম্যাগনেটাইট তৈরি হবে, ম্যাগনেটাইট থেকে আবার বাদ যাওয়ার পরে অশোধিত লোহা আসবে। এখন যদি আমি অশোধিত লোহার পরিমাণ জানি তাহলে এইটা থেকে আমি এখানে যাইতে পারবো, এখান থেকে এখানে যাইতে পারবো। এখন মজার ব্যাপার হচ্ছে এই অশোধিত লোহা 100 মেট্রিক টন যদি আমার পাইতে হয়, এটা যেহেতু 80%, খেয়াল করো, এটা যেহেতু 80% আকারে বা বাদ পড়ার পরে আসে, তাহলে এই অশোধিত লোহা 100 মেট্রিক টন পাইতে গেলে আকরিকের পরিমাণ বা লোহার পরিমাণ আরো বেশি হইতে হবে। সেটা কি পরিমাণ হইতে হবে আমরা একটু দেখার চেষ্টা করব, খেয়াল করো কিভাবে দেখার চেষ্টা করব। বেসিক্যালি আমাদের দেখতে হবে যে লোহা আমি যেই অংশটা পাচ্ছি সেইটা আসলে অশোধিত 100 মেট্রিক টন পাইতে গেলে 80% বাদ দেওয়ার পরে আসলে লোহার অ্যাকচুয়াল পরিমাণ কত বা শোধিত লোহার পরিমাণ কত, মানে আয়রনের পরিমাণ কত, এই অশোধিত লোহার 100 এর জন্য কতটুকু সেটা আগে বের করা লাগবে। তো ধরে নিলাম যে অশোধিত লোহা, এই অশোধিত লোহাটা পাইতে গেলে, খেয়াল করো, অশোধিত, এভাবে লিখো, অশোধিত লোহা এইটা ইকুয়ালস টু লোহা, এইটা এর 80% যাবে, কত পার্সেন্ট, এইটা এর 80%। ওকে, তাহলে এইটা এর 80% যদি যায় তাহলে অশোধিত লোহার পরিমাণ কত পাচ্ছি আমি, 100 মেট্রিক টন। 100 মেট্রিক টন ইকুয়ালস টু আয়রন ইনটু তার 80%। মানে ধরো মেইন লোহার 80% করলে অশোধিত পাওয়া যায়, তাহলে আমি যদি মেইন লোহার পরিমাণ বের করতে চাই, এটা বের করতে চাই, তাহলে কত আসবে, এটা বের করতে গেলে 100 ইনটু 100 ডিভাইডেড বাই 80 আসবে। এটা ক্যালকুলেশন করলে 125 মেট্রিক টন মতো আসে। এটা কার পরিমাণ, এই যে লোহাটার পরিমাণ। তাহলে এই অশোধিত যেটা আমি ফাইনাল আউটপুট পাচ্ছি, এই ফাইনাল আউটপুটের আগের ইনপুট সেটা কত, 125 মেট্রিক টন। এখন এই 125 মেট্রিক টন আমরা কোন জায়গা থেকে পাবো, এই ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করে পাবো, এখন এই ইকুয়েশনটা অলরেডি আমাদের দেয়া আছে, এটা থেকে আমরা একটু যদি ক্যালকুলেশন করার চেষ্টা করি, এখানে দেখো অলরেডি আমাদের সমতাকরণ করাই আছে। তো সমতাকরণ করা থাকলে এখানে আমরা n অফ Fe3O4 ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু, এই সাইডে লিখতে পারি n অফ আয়রন ডিভাইডেড বাই 3। এখানে যদি তুমি ক্যালকুলেশন করো, আমার বের করা লাগবে ম্যাগনেটাইটের পরিমাণ, তাহলে ম্যাগনেটাইটের পরিমাণ মানে W এর পরিমাণ, W পাইলাম, নিচে আমার যাবে হচ্ছে Fe3O4 এর আণবিক ভর। তো আয়রন আমরা জানি হচ্ছে কত, 55.85 নিলাম, কয়টা, 3টা। অক্সিজেন কত, 8 16 গুণ কত, 4। টোটাল মিলে ক্যালকুলেশন করলে দেখো এখানে আসে হচ্ছে 231.55, মানে আমি এখান থেকে ধরে নিলাম 232 এর কাছাকাছি একটা ভ্যালু আসে। এই যে 232 এর কাছাকাছি ভ্যালু আসলো, এই সাইডে আমি 1/3 কে আলাদা করে রেখে দিলাম। আয়রনের জন্য আয়রনের আণবিক ভর হচ্ছে 55.85 আমরা জানি, বাট উপরে আমাদের কত মেট্রিক টন আছে বলতো, 125 মেট্রিক টন আছে, তাই না? কত মেট্রিক টন আছে, 125 মেট্রিক টন আছে। সো এই যে 125 মেট্রিক টন আছে, এই 125 মেট্রিক টন আমরা উপরে বসাই দিলাম, কারণ এইটা হচ্ছে আমার আয়রনের পরিমাণ। তো খেয়াল করো, এই নিচের আণবিক ভর কেটে গেল, এটা বের করলে আমি শেষ পর্যন্ত তোমার মেট্রিক টনে এই ভ্যালুটা পাবো। তাহলে দেখো W এর পরিমাণ আসতেছে, আমি যদি এক লাইনে করি, 125 ইন্টু 232 ডিভাইডেড বাই 3 ইন্টু 55.85। ক্যালকুলেশন করলে এখান থেকে 173 মেট্রিক টন মতো আসে, যেটা আমার একদম আয়রনের পরিমাণ, মানে এই স্টেজে আমি আয়রনের পরিমাণ পাচ্ছি। ওকে, না আয়রনের পরিমাণ না, এই স্টেজে আমি পাচ্ছি হচ্ছে, এই দেখো এইটা পাইছি কত, 100, এখান থেকে আমি পাইছি 125, এর আগের স্টেজে এখানে আমি কত পাচ্ছি, 173 মেট্রিক টন। এটা কার পরিমাণ, ম্যাগনেটাইটের পরিমাণ। এবার খেয়াল করো, এই যে 173 মেট্রিক টন ম্যাগনেটাইট, এইটা কিন্তু আবার 21.15% তোমার হচ্ছে যে ওই যে বিশোধন করে বা আলাদা করে পার্সেন্টেজ আকারে বের করে এটা পাচ্ছি, তাই না? তাহলে এটা কিন্তু রেজাল্ট। তাহলে আকরিক এটা, তাহলে আমি যদি আকরিকের পরিমাণ বের করতে চাই, তাহলে আকরিকের পরিমাণের সাথে আমার 21.14% এইটা বের করার পর তারপরে আমি ম্যাগনেটাইটের পরিমাণ পাবো, সেটা কত পাবো, সেটা পাবো হচ্ছে 73। বুঝতে পারছো জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে যদি এইটা হয় তাহলে আকরিকের যে পরিমাণ এটা কত আসবে, আকরিকের পরিমাণ আসবে হচ্ছে 173 ইন্টু, এটা ওই সাইডে গেলে উপরে যাবে 100, নিচে যাবে 71.14। এইটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমার বের হয়ে যাবে 173 ইন্টু 100, নিচে যাবে 21.14। ক্যালকুলেশন করলে দেখো 818.35 মেট্রিক টন এটা আসে।
মেট্রিক টন। সো এত মেট্রিক টন যদি আমরা ভ্যালুটা নিই, এত মেট্রিক টন ভ্যালু নিলে এখান থেকে আমি শেষ পর্যন্ত আকরিক বিশোধন করে একদম 100 মেট্রিক টন অশোধিত কাঁচা লোহা পাবো। তাহলে 100 মেট্রিক টন অশোধিত কাঁচা লোহা পাইতে গেলে আমার কি করা লাগবে? স্টেপ বাই স্টেপ এইভাবে ক্যালকুলেশন করা লাগবে। বুঝতে পারছো কিনা বলো? ক্লিয়ার হয়েছে? আমাকে জাস্ট একটু কমেন্টে জানাও, যারা যারা এই পর্যন্ত ক্লাসটা করতেছো আমাকে কমেন্টে জানাও যে এই পর্যন্ত পুরা ভ্যালুগুলা তুমি বুঝতে পারছো। ওকে, সো এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। আমরা এখানে আমি যেই ভ্যালুটা পাইছি এটা আমি একটু বেশি পাইছি, হ্যাঁ বইতে সলিউশনের চেয়ে একটু বেশি পাইছি, বিকজ এখানে আমরা কয়েকটা জিনিস রাউন্ড ফিগারে ধরে নিয়েছিলাম। রাউন্ড ফিগারে ধরে নেওয়ার কারণে এখানে বেশি আসছে। ওকে, সো রাউন্ড ফিগারে না ধরলে আর একটু কম আসতো। তুমি করার সময় রাউন্ড ফিগারে না ধরে তুমি হচ্ছে যে বেসিক করে করলে বুঝতে পারবা। আমি যে জাস্ট তোমাকে বোঝানোর চেষ্টা করছি ম্যাথটা হচ্ছে কিভাবে। ওকে, ম্যাথটা হচ্ছে কিভাবে সেটাকে ফ্লো চার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ওকে, চলো পরের ম্যাথে যাই। পরের ম্যাথ বলছে, খেয়াল করো 3 নাম্বার ম্যাথ বলছে যে আর্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড, আর্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডে পানির শতকরা পরিমাণ কত। তো আমার এখানে পানির শতকরা পরিমাণ যদি বের করতে বলে, পানির শতকরা পরিমাণ যদি বের করতে বলে তাহলে পানি এর পার্সেন্টেজ ইকুয়ালস টু উপরে যাবে মোট ভর, উপরে যাবে পানির ভর। পানি কে আছে বলো তো? পানি আছে 2 মোল পানি, আর নিচে কে আছে? মোট মোলের আণবিক ভর, সেটা কত? ক্যালসিয়াম ক্লোরাইড ইনটু 2 মোল পানি এর সাথে 100%। এইটা করলে আমরা কি পাবো? শতকরা পরিমাণ পাবো কার? পানির। এবার খেয়াল করো এই অনুযায়ী যদি আমরা এখন ভ্যালু বসাই, 2 মোল ইনটু পানির আণবিক ভর কত? 18 ডিভাইডেড বাই, খেয়াল করো 2 মোল ইনটু পানির আণবিক ভর 18, ক্যালসিয়াম হচ্ছে 20 40, আর দুইটা ক্লোরিন মানে হচ্ছে আমাদের ভ্যালু আসে 71 ইনটু টোটাল মিলে আমরা ভ্যালু পাই তোমার 100%। ক্যালকুলেশন করলে খেয়াল করো উপরে তোমার 18 দুগুণা 36 আসে, ইনটু 100 আসে, ডিভাইডেড বাই 36 প্লাস 40 প্লাস 71। ওকে, এই টোটাল মিলে ক্যালকুলেশন করলে এখান থেকে রেজাল্ট আসে 24.489%। 24.489%। এই দেখো এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার আসে। তাহলে যদি এরকম আসে আমি পারবো কিনা বলো তো? এটা আসছে দেখো বুটেক্সে 13-14 সালে আসছে, বুটেক্সে 13-14 সালে আসা আরেকটা ম্যাথ। তাহলে দেখো ম্যাথটা কিন্তু খুব ছোট্ট একটা ম্যাথ। বুটেক্সে বেসিক্যালি 6 মার্কের কোশ্চেন দেয়। কয় মার্কে? 6 মার্কের কোশ্চেন দেয়। সো বুটেক্সে যখন 6 মার্কের কোশ্চেন দিবে তুমি করলে এইটুকু জাস্ট ঠিকঠাক ভাবে সলভ করবা, করে এই পার্সেন্টেজ বের করবা। টিচার তোমার এই রেজাল্টটা দেখবে আর এই ফর্মুলা দেখবে, দেখে তোমার 2 লাইনে 6 মার্ক দিয়ে দিবে। দ্যাটস ইট, এইটুকুই। বুঝতে পারছো? একদম সিম্পল জিনিস। ওকে, পরে আসো। পরে বলছে যে নিম্নের যৌগগুলোর মধ্যে হাইড্রোজেনের শতকরা পরিমাণ বের করো। তো আগে আমাদের এই যে যৌগটা আছে এই যৌগটাকে অ্যানালাইসিস করতে শিখতে হবে। এটা কত সালে আসছে দেখো? এটা একটা জৈব যৌগ থেকে দিছে, কুয়েটে 13-14 সালে আসছে। খেয়াল করো কুয়েটে 13-14 সালে আসছে। কনসেপ্ট কিন্তু খুব সিম্পল, জাস্ট তুমি সিম্পল কনসেপ্ট অনুযায়ী এই ম্যাথটা সলভ করবা। এবার আমাদের কনসেপ্ট সিম্পল অনুযায়ী যদি দেখি, আমাদের এইটা হচ্ছে একটা বেনজিন। আমরা জানি বেনজিন হচ্ছে C6H6, বাট বেনজিনের এক হাতে নাইট্রোজেন আছে, মানে হাইড্রোজেন একটা সরাই দিয়ে নাইট্রোজেন বসছে, অর্থাৎ হাইড্রোজেন কয়টা? 5টা। এরপরে দেখো 2টা নাইট্রোজেন আছে পরপর, 2টা নাইট্রোজেন বসালাম। এরপরে দেখো আরেকটা বেনজিন আছে, তার মানে C6, বাট বেনজিনের 2 হাতে 2টা প্রতিস্থাপক আছে, মানে হাইড্রোজেন কমে যে 4টা হয়ে গেছে। 6টা হওয়ার কথা ছিল, 4টা হয়ে গেছে। এরপরে দেখো একটা অক্সিজেন আছে, এরপরে দেখো একটা হাইড্রোজেন আছে। এবার তুমি সবগুলাকে একত্রিত করো, করলে বুঝতে পারবা। কার্বন পাবা 6 আর 6 12, তাহলে টোটাল কার্বন পাইলা 12টা। হাইড্রোজেন পাবা 5 আর 4 9 আর 1 10, তাহলে হাইড্রোজেন পাবা কয়টা? 10টা। তাহলে দেখো C12H10। এরপরে দেখো নাইট্রোজেন পাচ্ছ 2টা আর অক্সিজেন পাচ্ছ 1টা। এই হচ্ছে তোমার টোটাল যৌগটা। এই যে টোটাল যৌগটা পাইলা, এই যৌগের ভিতরে আমার এখন শতকরা পরিমাণ বের করতে বলছে কার? হাইড্রোজেনের শতকরা পরিমাণ। কার? হাইড্রোজেনের। তো আমি যদি হাইড্রোজেনের শতকরা পরিমাণ বের করতে চাই তাহলে আমার সিম্পল নিয়ম, হাইড্রোজেনের শতকরা পরিমাণ মানে হচ্ছে নিচে হচ্ছে মোট যৌগের ভর, মোট যৌগ C12H10, তারপরে হচ্ছে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, আর উপরে যাবে হাইড্রোজেনের মানে শুধু H10 ইনটু 100% করতে হবে। এই হচ্ছে আমার মোট শতকরা পরিমাণ বের করার উপায়। তো H10 মানে আণবিক ভর উপরে যাবে কত? 10, নিচে কত যাবে? কার্বনের জন্য 12 ইনটু 12, হাইড্রোজেনের জন্য 10, নাইট্রোজেনের জন্য নাইট্রোজেন 7 14 গুণ 2, অক্সিজেনের জন্য 8 16, এই টোটালটার সাথে 100% গুণ করো। এইটা তুমি এখন ক্যালকুলেটরে বসাও, বসাইলে ইজিলি পেয়ে যাবা। ঠিক আছে, আমি আর ক্যালকুলেটরে বসাচ্ছি না, ইজিলি পেয়ে যাবা। এটা রেজাল্ট সামথিং কিছু একটা আসবে।
কত আসবে একটু হচ্ছে যে ভিডিওটা পজ করে আমাকে কমেন্টে জানাও যে ভাইয়া ভিডিওতে অ্যান্সার এ আসবে, বি আসবে না সি আসবে এবং কোনটা অ্যান্সার এটা জানাও। লাইভ ক্লাস না, তারপরেও জানালে তোমার হচ্ছে যে এঙ্গেজমেন্ট হবে, আর এঙ্গেজমেন্ট হলে পরবর্তীতে মনে থাকবে। বুঝতে পারছো? ক্লিয়ারিটি আসছে ম্যাথের? আমি একদম সিম্পল প্রসেসে এগুলো বোঝানোর চেষ্টা করতেছি। যদি তুমি ইঞ্জিনিয়ারিং পড়ার প্রিপারেশন নাও বাট তোমার একটু দুর্বলতা আছে পড়াশোনায়, তাহলে এই ক্লাসগুলো তোমার জন্য তো আরো পারফেক্ট হবে, তুমি ইজিলি বুঝতে পারবা। আর যেহেতু আমরা ফুল কেমিস্ট্রিটা কভার করাবো, তুমি অন্য কোথাও কিন্তু এভাবে ফ্রি পাবা না। ওকে, সো আমাদের সাথে থাকো। পরে আসো, পরে বলছে শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত কিভাবে নির্ণয় করতে হবে, এইটার নিয়ম। তো শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত নির্ণয় করার বেসিক কিছু নিয়ম আছে, সেই নিয়মটা আমাদের দেখতে হবে। শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত কিভাবে নির্ণয় করব তার নিয়ম দেখতে হবে। তো খেয়াল করো, নিয়মের ভিতরে প্রথম নিয়ম হচ্ছে কোন একটা যৌগের শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত যদি নির্ণয় করতে পারে, সাপোজ ধরো আমাদের বলা আছে যে কার্বনের পরিমাণ আমার 40%, ধরো এইভাবে বলা আছে, তারপরে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 80, তোমার হচ্ছে যে এটাও 40%, ধরো অক্সিজেনের পরিমাণ এটা ধরো 40%, আর বলা আছে হাইড্রোজেনের পরিমাণ এটা 20%, ধরো এইভাবে যদি বলা থাকে, তাহলে এই পার্সেন্টেজ যে ভ্যালুগুলা দেয়া আছে, এই পার্সেন্টেজ ভ্যালুগুলাকে শতকরা পরিমাণগুলাকে তোমার আণবিক ভর দিয়ে ভাগ করতে হয়। শতকরা পরিমাণকে যার যার আণবিক ভর দিয়ে ভাগ করতে হয়, আণবিক ভর দিয়ে ভাগ করো। তাহলে আমি যখনই তোমার শতকরা পরিমাণ পাবো, এই শতকরা পরিমাণকে যার যার আণবিক ভর দিয়ে প্রথমে ভাগ করব। ভাগ করলে একটা রেজাল্ট আসবে, ওই রেজাল্টের ভিতরে একটা রেজাল্ট আসবে যেটা সবচেয়ে ছোট, ওই রেজাল্টটা দিয়ে আমি সবাইকে ভাগ করব। তো দেখো এখন কি করব, সবচেয়ে ছোট রেজাল্ট যেটা আছে, এই স্টেপগুলো মুখে লিখে দেয়া খুব ঝামেলা, বাট করতে গেলে খুব ইজি। সবচেয়ে ছোট রেজাল্টকে সবাইকে দিয়ে ভাগ করব, ছোট রেজাল্ট যেটা আছে রেজাল্টকে দিয়ে, ঠিক আছে, সবাইকে ভাগ করব। সো সবকে ছোট রেজাল্টকে দিয়ে, এগুলো লেখা লাগবে না, এগুলো তুমি এমনি বুঝতে পারবা, আমি তোমার বোঝার জন্য লিখে দিচ্ছি। ভাগ করব, ভাগ করলে পূর্ণ সংখ্যা অনুপাত পাওয়া যাবে, পূর্ণ সংখ্যা অনুপাত পাওয়া যাবে। এই পূর্ণ সংখ্যা অনুপাত থেকে আমি পাবো হচ্ছে স্থূল সংকেত, এটা হচ্ছে আমার স্থূল সংকেত। এবার পরবর্তীতে তুমি লিখবা যে আণবিক সংকেত, ঠিক আছে, পরবর্তী স্টেপে এভাবে লেখা যাবে, আণবিক সংকেত ইকুয়ালস টু স্থূল সংকেত, ঠিক আছে, এই টোটালটার সাথে n গুণ। পরবর্তীতে আণবিক সংকেত তোমার হচ্ছে যে অংশটা আছে, এই আণবিক সংকেত বসাবা, এর আণবিক ভর বসাবা, স্থূল সংকেত বসাবা, স্থূল ভর বসায় n এর ভ্যালু বের করবা। বের করার পর পরবর্তীতে তুমি n এর ভ্যালুটা বসাই দিলে স্থূল সংকেতের সাথে সেটা গুণ করে দিলে আণবিক সংকেত অটোমেটিক পেয়ে যাবা। এই হচ্ছে আমাদের নিয়ম, এভাবে করতে হয়। বাট এই নিয়ম মুখে মুখস্থ না করে বেটার হচ্ছে তোমার করা, প্র্যাকটিস করে বের করা। প্র্যাকটিস করে বের করা বলতে কি বুঝাচ্ছি, দেখো বিভিন্ন ভাবে বের করা যায়। যেমন আমরা এখানে একটা যৌগ আছে, যেটা আমাদের এখানে একটা কোশ্চেন আছে যেটা আমাদের রুয়েট 12-13 সালে আসছিল, এইটার মাধ্যমে কিন্তু আমরা টোটাল জিনিসটা বের করতে পারি। রুয়েট 12-13 সালে আসছিল, এটার মাধ্যমে টোটাল জিনিসটা বের করতে পারি। তো চলো আমরা এই প্রশ্নটা সলভ করে দেখার চেষ্টা করি যে রুয়েট 12-13 সালে যে কোশ্চেনটা আসছিল, এটার মাধ্যমে আমরা কিভাবে স্থূল সংকেত আণবিক সংকেত বের করতে পারি। ইজিলি তো করা যায়, হ্যাঁ ইজিলি তো করা যায়, বাট ইজিলি করার চেয়ে আমরা হচ্ছে যে এই অংশটা একটু দেখার চেষ্টা করব। ধরো আমাদের এখানে প্রথমেই বলছে যে 5.17 মিলিগ্রাম একটি জৈব যৌগের দহনে আমাদের এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং এত গ্রাম পানি পাওয়া যায়। যৌগটির আণবিক ভর যদি 88 হয়, আণবিক সংকেত বের করো। তো এখানে যেহেতু একটা জৈব যৌগের দহন করছে, আমরা জানি জৈব যৌগে, খেয়াল করো এটা প্রথম লাইনে আমাদের মাথায় রাখতে হবে, জৈব যৌগ তৈরি হয় হচ্ছে কার্বন, হাইড্রোজেন বা অক্সিজেন দিয়ে। যেহেতু এখানে আমাদের দহন হচ্ছে, তো পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আছে, তার মানে এই জৈব যৌগের ভিতরে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এগুলা থাকার সম্ভাবনা আছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে জৈব যৌগ এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি হচ্ছে। তো এই যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি হচ্ছে, প্রথমেই আমরা খেয়াল করব আমাদের প্রথম যে উৎপাদটা আছে, এই উৎপাদটা কি? কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বনের পরিমাণ কত সেটা আগে খেয়াল করতে হবে। তো খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন আছে একটা, তো এখানে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44 আর এই কার্বনের আণবিক ভর 12।
তাহলে খেয়াল করো আমরা 44 গ্রাম থেকে পাচ্ছি হচ্ছে 12 গ্রাম, তাই না? 44 গ্রাম থেকে পাচ্ছি হচ্ছে 12 গ্রাম। তার মানে আমরা এই যে টোটাল কার্বন ডাই অক্সাইডের উৎপন্ন হয়েছে 12.32 মিলিগ্রাম, 12.32 মিলিগ্রাম, এইটা থেকে আমি কতটুকু পাবো? খুব সিম্পল, খুব সিম্পল, 10.32। তাহলে কতটুকু পাবো? 12 ইন্টু 10.32 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 44। এইটা পাবো হচ্ছে আমি এই এত গ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে, কি এত মিলিগ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে কার্বনের পরিমাণ, কার্বনের পরিমাণ। তাহলে এই কার্বনের পরিমাণটা আমি পাইলাম। এই যে কার্বনের পরিমাণটা পাইলাম, দেখো ক্যালকুলেশনটা কিভাবে হবে বুঝবা। এই কার্বনের পরিমাণটা পাইলাম, এই কার্বনের যে পরিমাণটা আমি পাচ্ছি, মানে ডাব্লিউ অফ কার্বনের পরিমাণ যেটা আমি পাচ্ছি উপর থেকে 12 ইন্টু 10.32 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 44, এই যে রেজাল্টটা আমি পাইলাম, রেজাল্টটা কত? 2.81 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এই কার্বনের পরিমাণটা আসলে এত মিলিগ্রাম থেকে পাওয়া যাচ্ছে। তো এইটাকে আমরা 2.81 মিলিগ্রাম বলতে পারবো। কেন? কারণ আমার হচ্ছে এই 10 টু দি পাওয়ার -3 মানে মিলিগ্রাম। এখন এই কার্বনের পরিমাণটা আমাদের টোটাল এত গ্রামের ভিতরে কত, কারণ কি এটা টোটালটা জৈব যৌগ নির্দেশ করে, টোটাল এত গ্রামের ভিতরে কত সেটা যদি বের করতে চাই তাহলে কার্বনের পার্সেন্টেজ বের হবে, নিচে দিতে হবে হচ্ছে 5.17 মোট ভর, উপরে দিতে হবে তার নিজের ভর, সেটা কত? 2.81 ইন্টু 100%। এটা ক্যালকুলেশন করলে তুমি কার্বনের পার্সেন্টেজ পাবা, তাই না? সো 2.81 ডিভাইডেড বাই 5.17 ইন্টু 100 ক্যালকুলেশন করলে এখান থেকে দেখো 54.35% বের হবে। তাহলে আমরা একটা পার্সেন্টেজ পাইলাম। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হলো। এইবারটা দেখো পরের পার্টে যদি আমরা যাই, আমাদের পানি যেটা আছে, পানিতে হাইড্রোজেন আছে হচ্ছে দুইটা। কয়টা আছে? দুইটা। পানিতে আমাদের হাইড্রোজেন আছে হচ্ছে দুইটা। তো পানিতে যদি দুইটা হাইড্রোজেন থাকে তার মানে 18 গ্রাম পানিতে 2 গ্রাম হাইড্রোজেন আছে। কত গ্রাম? 18 গ্রাম পানিতে 2 গ্রাম হাইড্রোজেন আছে। এখন দেখো 18 গ্রাম পানিতে 2 গ্রাম যদি হাইড্রোজেন থাকে তাহলে এত গ্রাম পানিতে, এত মিলিগ্রাম পানিতে কতটুকু থাকবে কিভাবে বের করব? তাহলে ডাব্লিউ অফ পানি এইটা বের করতে গেলে নিচে যাবে আমার 18, উপরে যাবে আমার 2 ইনটু আমার এই যে 4.23 এত মিলিগ্রাম, টোটাল মিলে ক্যালকুলেশন করলে তুমি পাবা দেখবা 2 ইনটু 4.23 ডিভাইডেড বাই 18, এটাকে তুমি যদি মিলিগ্রামে কনভার্ট করো 0.47 মিলিগ্রাম। এখান থেকে আচ্ছা এটা কিন্তু হাইড্রোজেনের পরিমাণ, এটা হচ্ছে যে পানির পরিমাণ না, আমি যেহেতু হাইড্রোজেন নিছি এটা হচ্ছে হাইড্রোজেনের পরিমাণ, ডাব্লিউ অফ হাইড্রোজেন আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ডাব্লিউ অফ হাইড্রোজেনের পরিমাণ। এখান থেকে তুমি হাইড্রোজেন যেটা আছে এর পার্সেন্টেজ বের করলে নিচে যাবে মোট ভর, নিচে মোট ভর কত? 5.17, কত? 5.17, খেয়াল করো 5.17, উপরে যাবে তার নিজের ভর 0.47 ইন্টু 100, এটা ক্যালকুলেশন করলে দেখো তোমার 0.47 ইন্টু 100, খেয়াল করো কত আসবে? 0.47 ইন্টু 100 ডিভাইডেড বাই 5.17 এটা আসে। ক্যালকুলেশন করলে এখান থেকে দেখো 9% মতো আসে। তাহলে খেয়াল করো আমাদের টোটাল 100%-এর ভিতর 54% কার্বন, 9% হাইড্রোজেন, তাহলে বাকিটা কি বলতো? অক্সিজেন। তাহলে অক্সিজেনের যে পার্সেন্টেজ সেটা বের করতে গেলে 100 মাইনাস 54.35 প্লাস 9 এটা যোগ করতে হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 100 মাইনাস 54.35 প্লাস 9 ক্যালকুলেশন করো, করলে 36.65 আসবে। ওকে, 36.65 আসলো। এই পর্যন্ত আমাদের ক্লিয়ারিটি মিলছে। এবার আমরা যেটা করব, এগুলা আমরা বের করলাম এক একটার হচ্ছে আমাদের পার্সেন্টেজ। এখন আমাদের এই পার্সেন্টেজ থেকে আণবিক সংকেতে যাইতে হবে। আণবিক সংকেতে কিভাবে যাব? আমরা প্রথমেই বলছিলাম পার্সেন্টেজ পাইলে যার যার পার্সেন্টেজ পাবো, আমি একটা আলাদা পেজ নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা যখন পার্সেন্টেজ পাবো এই পার্সেন্টেজকে আমাদের প্রথমেই কি করতে হবে? তার আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। তাহলে পার্সেন্টেজ পাইছিলাম 54.35, তাহলে 54.35 এইটাকে তার আণবিক ভর দিয়ে যদি ভাগ করি তাহলে একটা রেশিও পাওয়া যায়। তারপরে দেখো হাইড্রোজেনের পার্সেন্টেজ যেটা পাচ্ছি 9%, এটাকে তার আণবিক ভর দিয়ে যদি ভাগ দিই তাহলে এখানে আরেকটা রেশিও পাওয়া যায়। বুঝতে পারছো? আচ্ছা, এবার খেয়াল করো আমাদের এখানে আরেকটা পার্সেন্টেজ আছে অক্সিজেন। অক্সিজেনের যেই পার্সেন্টেজ আছে 36.65, এইটাকে
এইটাকে 36.65 যদি তার আণবিক ভর দিয়ে ভাগ দিই, অক্সিজেন 8 16, তাহলে এখানে আমরা একটা রেজাল্ট পাবো। তাহলে আমরা রেজাল্টগুলো এখন একটু দেখার চেষ্টা করবো। একটা আসবে 54.35 ডিভাইডেড বাই 12, ক্যালকুলেশন করলে 4.5, একটা রেশিও পাচ্ছি। তারপরে দেখো এটা আসবে হচ্ছে 9, আর এটা ক্যালকুলেশন করলে খেয়াল করো 36.65 ডিভাইডেড বাই 16, ক্যালকুলেশন করলে এটা আসবে হচ্ছে 2.29, তাই না? 2.29। তো এই যে 2.29 এই ভ্যালুগুলো পাচ্ছি, 2.29 এই ভ্যালুগুলো পাইলাম, এগুলাকে আমরা যদি এখন সবচেয়ে ছোটটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করি, সবচেয়ে ছোটটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করি, খেয়াল করো সবচেয়ে ছোটটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করলে, খেয়াল করো এই জায়গাতে আমাদের সবচেয়ে ছোট যেটা আছে সেটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করতে হবে। তাহলে 4.5 এইটাকে যদি আমি 2.29 দিয়ে ভাগ করি, কত আসবে? 4.5 ভাগ 2.29, ক্যালকুলেশন করলে এটা অ্যাপ্রক্স 2 এর কাছাকাছি একটা ভ্যালু আসবে। এইটা দিয়ে এটা ক্যালকুলেশন করলে এটা অ্যাপ্রক্স 3 এর কাছাকাছি একটা ভ্যালু আসবে, এটা দিয়ে ক্যালকুলেশন করলে এটা 1 এর কাছাকাছি ভ্যালু আসবে। বুঝতে পারছো? এবার তাহলে এই টোটাল মিলে আমি এখানে পাচ্ছি এই যৌগের স্থূল সংকেত হচ্ছে 2টা কার্বন, 3টা হাইড্রোজেন, 1টা অক্সিজেন, এইটা আসে। এই টোটাল মিলে এই যে স্থূল সংকেত পাইলাম, এর সাথে যদি আমি n গুণ করি, গুণ করলে পাবো আমি আণবিক সংকেত। আণবিক সংকেত থেকে কি পাওয়া যায় জানি ভাইয়া? আণবিক সংকেত থেকে পাওয়া যায় আণবিক ভর। বলো তো আমাদের এই যৌগের আণবিক ভর কত দেয়া ছিল? দেয়া ছিল 88। সো সেই ক্ষেত্রে আমরা এখানে 88 বসাই দিতে পারবো, বসাই দিতে পারবো 88। এখন দেখো আমরা যদি এই যৌগগুলোর আণবিক ভর বের করি, এই স্থূল সংকেত থেকে আণবিক ভর বের করি, কার্বন 6 12, 12 দুগুণা 24, তারপরে দেখো হাইড্রোজেনের জন্য 3, অক্সিজেনের জন্য 8 16, টোটালটার সাথে n গুণ করে এই সাইডে কত পাচ্ছি আমি? 88 পাচ্ছি। সো এখান থেকে আমি n যদি ভাগ করি তাহলে দেখো 88 ডিভাইডেড বাই কত আসবে? 24 প্লাস 16 প্লাস 3, ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে আমার 43 এর কাছাকাছি। তো 43 বা 44 আসার কথা ছিল, হিসাব করে আমাদের 44 আসার কথা ছিল। তো এখান থেকে পরবর্তীতে আমরা এই যে 43 আসছে, 24 16 3 43, ক্যালকুলেশন করলে 44 দুগুণ 88, এটা অলমোস্ট 2 এর কাছাকাছি ভ্যালু আসে। কত আসে? 2 এর কাছাকাছি ভ্যালু আসে। তার মানে এই যে C3 C2, খেয়াল করো C2 H3O1 এর সাথে 2 গুণ করলে আমরা আণবিক সংকেত পাই C4H6O2। এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আণবিক সংকেত। বুঝতে পারছো? এইভাবে আমরা বিষয়টা ক্যালকুলেট করলাম। এটা দেখো রুয়েট 12-13 সালে আসছে। তাহলে কিভাবে ক্যালকুলেট করতে হবে? যদি আমাদের কখনো এরকম ভাবে দেয়া থাকে প্রশ্নটা, আমরা প্রথমে প্রত্যেকটার জন্য আগে পার্সেন্টেজ বের করে নিব। তাহলে দেখো এইটা আসলে শতকরা সংযুক্তি এবং শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত বের করার নিয়ম, দুইটার কম্বাইন প্রশ্ন। আমাদের এমন ভাবে যৌগগুলা দেয়া আছে যে আগে এই যৌগগুলা থেকে শতকরা সংযুক্তিটা বের করে নিতে হবে। শতকরা সংযুক্তি বের করে নেওয়ার পর সেই সংযুক্তিকে ব্যবহার করে আমাদের বেসিক ন্যাচারাল স্টেপ ব্যবহার করে তারপরে আণবিক সংকেতে যাইতে হবে। এই হচ্ছে নিয়ম। সো এই টাইপের কোশ্চেন আসতে দেখা যায় কম, কিন্তু আমার কেন জানি মনে হয় যে কয়টা ইউনিভার্সিটি আছে ইঞ্জিনিয়ারিং এর জন্য, এর ভিতরে কোনো না কোনো একটা থেকে তুমি পেয়ে যাবা, কোনো না কোনো একটা এই প্রশ্ন আসবেই। সো তোমার কাজ হচ্ছে এই নিয়মগুলা ভালো করে শিখে রাখা এবং এই টাইপের যে কয়টা প্রশ্ন তোমার বিগত সালে আসছে সব কয়টা ভালো করে সলভ করা। পারবা না? ইঞ্জিনিয়ারিং এর চান্স পাওয়ার জন্য সব কয়টা ভালো করে সলভ করো, তাহলেই হবে। একা একা ট্রাই করবা, যেটা পারবা না আটকে যাবা, ওইটা তুমি কি করবা? তোমার ফ্রেন্ডের সাথে ডিসকাশন করে শিখবা। যেইটাতে আটকে যাবা ওটা তোমার ফ্রেন্ডের সাথে ডিসকাশন করে শিখবা। বারবার হচ্ছে যে বন্ধুর সাথে আলোচনা করবা যে বন্ধু এটা কিভাবে হলো, এটা কিভাবে হলো, তাহলেই তুমি পারবা। এবার আসো আমাদের পরবর্তী যে অংশ, সেটা হচ্ছে মোলের হিসাব। পরবর্তী অংশটা কি? পরবর্তী অংশ হচ্ছে মোলের হিসাব। সো মোলের হিসাব এইটা নিয়ে এখন আমরা একটু ক্যালকুলেশন করব। মোলের হিসাব ক্যালকুলেশন করতে গেলে আমাদের সমস্ত মোলগুলাকে এক লাইনে ভালো করে শিখতে হবে। যেমন দেখো মোলের ফর্মুলা হচ্ছে N = W ডিভাইডেড বাই M, তারপরে ফর্মুলা হচ্ছে N ডিভাইডেড বাই Na, তারপরে ফর্মুলা হচ্ছে VL ডিভাইডেড বাই 22.4 লিটার, তারপরে ফর্মুলা হচ্ছে VL ডিভাইডেড বাই 24.8 লিটার, তারপরে ফর্মুলা হচ্ছে PV ডিভাইডেড বাই RT, তারপরে ফর্মুলা হচ্ছে VS। এছাড়া আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে IT ডিভাইডেড বাই EF, যেটা তড়িৎ রসায়নের অংশ। এটা তড়িৎ রসায়নের অংশ, তড়িৎ রসায়নে গেলে পাবা। এখন প্রশ্ন হচ্ছে এই সব মোলের ফর্মুলাগুলোকে এক লাইনে কেন লিখলাম?
কারণ কখনো কখনো মোল আণবিক ভর দিয়ে বের করতে বলতে পারে বা ভর দিয়ে বের করতে বলতে পারে, কখনো সংখ্যা দিয়ে বের করতে বলতে পারে, কখনো আয়তন দিয়ে বের করতে বলতে পারে, কখনো আয়তনের সাথে সংখ্যা দিয়ে দিতে পারে, কখনো ভরের সাথে আয়তন দিয়ে দিতে পারে। যে কোনোটার সাথে যদি যে কোনোটা বের করতে দেয়, তুমি যদি একটা লাইন ভালো করে জানো, এই লাইন ব্যবহার করে যে কোনো ম্যাথ করতে পারবা। তো দেখো এই লাইনের আসলে বেসিক তোমার ইয়াটা কি, সারমর্মটা কি। দেখো যদি কখনো মোল বের করতে বলে তখন আমাদের এনে আসতে হবে, এন দিয়ে মোল বুঝায়। এই মোল বের করতে যদি ভর দিয়ে বের করতে বলে, তাহলে এই ভর দিয়ে বের করতে গেলে আমাদের W/m এ আসতে হবে। ভর দিয়ে পরিমাপ করতে বলা মানে আমাদের কিসে আসতে হবে, W/m এ, যেখানে এই W মানে আমাদের যেই ভর দেয়া থাকবে, নিচের m যেটা আছে এটার মানে কি, m যেটা আছে এটার মানে হচ্ছে আণবিক ভর, তো যেই ভর দেয়া থাকবে ডিভাইডেড বাই আণবিক ভর। ওকে, এরপরে এইটা মানে কি, এইটা মানে সংখ্যা। যে কোনো সংখ্যা নিয়ে যদি কাজ করতে বলে, যে কোনো সংখ্যা নিয়ে যদি কাজ করতে বলে তাহলে সেটা হচ্ছে n/n। এবার বলবা ভাই সংখ্যা নিয়ে কাজ করতে বললে n/n মানে কি, দেখো আমরা কখনো কখনো পরমাণু সংখ্যা বের করতে চাই, সেইটা নিয়ে বের করতে বললেও আমরা n/n দিয়ে বের করতে পারবো। আমরা অনুসংখ্যা বের করতে চাই, এইটা নিয়ে বের করতে বললেও অনুসংখ্যা বের করতে পারবো। আমরা আয়ন সংখ্যা বের করতে চাই, এইটা নিয়েও বের করতে বললে আমরা n/n নিয়ে কাজ করব। এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার যৌগ যেটা সেটাই বের হবে। অর্থাৎ যদি অণু দেয়া থাকে, অণু থেকে আমি অণু বের করতে পারবো। আমার যদি পরমাণু দেয়া থাকে, পরমাণু থেকে আমি পরমাণু বের করতে পারবো। যদি আয়ন দেয়া থাকে, আয়ন থেকে আয়নই বের করতে পারবো। কিন্তু যদি আমার অণু দিয়ে পরমাণু চাই, তখন অণু বের করার পর পরমাণুতে কনভার্ট করতে হবে। এই কথাগুলোর মিনিং কি, কথাগুলোর মিনিং আমরা একটু পরে যখন ম্যাথ করব তখন বুঝতে পারবো। যারা বুঝতে পেরে গেছো তারা তো অনেক স্মার্ট, তুমি এমনি ইঞ্জিনিয়ারিং এ চান্স পাবো আমি জানি। আর যারা বুঝতে পারো নাই, তোমরা আস্তে আস্তে ম্যাথ করতে যে ক্লিয়ারিটি চলে আসবে। তুমিও যদি একবার শিখে নিতে পারো তাহলে তোমারও ইঞ্জিনিয়ারিং এ চান্স হয়ে যাবে। ওকে, সো চলো আমরা দেরি না করে শুরু করি। তার আগে আমরা এই পার্টটা দেখবো। হ্যাঁ, এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে আয়তন দিয়ে মোল। আয়তন দিয়ে মোল বলতে কি বুঝাচ্ছি, দেখো এসটিপি তে যে আয়তন সেইটা দিয়ে মোল বের করতে বললে আমাদের এই পার্টটা নিয়ে ক্যালকুলেশন করতে হবে। এসটিপি তে আয়তন হচ্ছে VL ডিভাইডেড বাই 22.4 লিটার। 22.4 লিটার হচ্ছে গ্যাসের আয়তন। এসটিপি যখন আমার কন্ডিশন, তখন যে কোনো গ্যাসের জন্য 22.4 লিটারে 1 মোল হয়। এই জন্য উপরে আমি আয়তন দিব, নিচে 22.4 লিটার দিয়ে ভাগ করলে এটা অটোমেটিক মোলে কনভার্ট হয়ে যাবে। এটাই আবার যে কোনো গ্যাসের জন্য SATP তে 24.8 লিটারে 1 মোল হয়। যদি আমার এসটিপি এসএটিপি কন্ডিশন না দেয়া থাকে, অন্য কোনো কন্ডিশনে বের করতে হয়, তখন এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে, যেখানে আমাদের আলাদা প্রেসার, আলাদা ভলিউম, আলাদা আর, আলাদা টি এগুলো দেয়া থাকবে। আর এইটা হচ্ছে সরাসরি আমাদের এস হচ্ছে মোলার ঘনমাত্রা আর ভি হচ্ছে আয়তন। মোলার ঘনমাত্রা এবং আয়তন দুইটা যোগফল করলে আমরা আরেকটা মোল পাই। এই যে ফর্মুলাগুলো লিখলাম, এই ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা মোল রিলেটেড যে কোনো ক্যালকুলেশন ইজিলি করতে পারবো। সো এই ফর্মুলা তুমি একটু ভালো করে প্র্যাকটিস করো। এই ফর্মুলাতে আমাদের এমন হতে পারে এইটার সাথে এইটার সম্পর্ক তৈরি করে ম্যাথ তৈরি করতে হইতে, মানে ম্যাথ সলভ করতে হইতে পারে। এইটার সাথে এইটার সম্পর্ক ম্যাথ সলভ করতে হতে পারে। এইটার সাথে এইটার সম্পর্কে ম্যাথ সলভ করতে হইতে পারে। এইটার সাথে এইটার সম্পর্কে ম্যাথ সলভ করতে হইতে পারে। এদের ভিতরে ইন্টারনাল যে কোনোটার সাথে যে কোনোটার ম্যাথ তৈরি করে ম্যাথ সলভ করতে হতে পারে। সো আশা করি আমরা বুঝতে পারছি। এবার আসো আমরা এখান থেকে ম্যাথ কিরকম হবে সেই পার্টে যাব। সো ম্যাথ কিরকম হবে এটা বুঝবো কিভাবে, কঠিন হতে পারে, সহজ হতে পারে। প্রথমে সহজ বেসিক দেখবো, তারপরে কঠিনে যাব। যেমন ধরো তোমাকে যদি বলে যে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এ অক্সিজেন অণু সংখ্যা কত, অক্সিজেন অণু সংখ্যা কত, তো 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, এটাতে অক্সিজেন অণু সংখ্যা যদি বের করতে বলে, তাহলে খেয়াল করো তো আমার এখানে দেয়া আছে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন অণু না, অক্সিজেন পরমাণু বলবে, অক্সিজেন পরমাণু বলবে, ঠিক আছে, অক্সিজেন কি বলবে, পরমাণু। তো দেখো আমাদের দেয়া আছে কার্বন ডাইঅক্সাইড অণু, এই একটা কার্বন ডাইঅক্সাইড অণুর ভিতরে অক্সিজেন পরমাণু আছে কয়টা, দুইটা। আচ্ছা আজান দিচ্ছে, আজানের পরে আমরা ক্লাসটা কন্টিনিউ করি, আজানের জন্য একটা ছোট্ট ব্রেক দিই। হ্যালো 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 ওকে, সো যেটা বলতেছিলাম, আমরা যেখানে ছিলাম, লাইট অফ করে রাখছি, একটু ওয়েট। ওকে ওকে, তো যেখানে ছিলাম আমরা এখানে তোমার হচ্ছে যে পরমাণু সংখ্যা বের করতেছিলাম।
তো আমাদের যেহেতু টোটালটাই ফ্রি ক্লাস এবং আমি তোমাদের একটা দুইটা ফ্রি ক্লাস নিব না, টোটাল কেমিস্ট্রিটা কভার করাবো, তো তোমাদের একটু ধৈর্য ধরে আমার সাথে করতে হবে, বুঝতে পারছো? কারণ যেহেতু অনেকগুলো পেইড ব্যাচ, আবার এতগুলো ফ্রি ব্যাচ, সবগুলো জায়গায় ক্লাস নিব, আমার পক্ষে রুটিন মেনটেন করা একটু কষ্টসাধ্য হয়ে যাবে, কারণ ক্লাস তো আর এমনি এমনি নিতে পারবো না, ক্লাসের আগে পর্যাপ্ত পরিমাণ পড়াশোনা করা লাগবে। তো তোমাদের একটু ধৈর্য ধরতে হবে, এক দুই দিন লেট হইলে বা একটু রুটিন এদিক সেদিক হইলে, হ্যাঁ, সপ্তাহের ভিতরে একদম প্রপার টাইমিংয়ে যদি আমি ক্লাসটা না দিতে পারি, তাহলে একটু মানে কষ্ট করে ভাইয়ার সাথে সাথে আগানোর চেষ্টা করবা, জিজ্ঞেস করবা, বাট ভাইয়াকে দোষারোপ করিও না, আমি অনেক কষ্ট করব তোমাদের জন্য, কোনো সমস্যা নেই। বাট তোমরা যদি উল্টাপাল্টা কিছু বলো তাহলে আমার খুব কষ্ট লাগবে, সো জিজ্ঞেস করবা যে ভাইয়া ক্লাস কবে দিবেন, ক্লাস কবে আসতেছে, বাট গালাগালি করিও না যেন, ঠিক আছে? মাথায় রেখো, আমি কিন্তু তোমাদের জন্য অনেক কষ্ট করতেছি। ওকে, প্রথমে বলছে এখানে যেখানে ছিলাম আমরা, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে আমাদের অক্সিজেন পরমাণু সংখ্যা কত সেটা জিজ্ঞেস করছে। তো আমাদের যখন এরকম কার্বন ডাইঅক্সাইড যে জিনিসটা দেয়া আছে, কার্বন ডাইঅক্সাইডে এটা একটা অণু থেকে আমি অণুই পাবো। তো অণু থেকে অণু পাইতে গেলে যখন সংখ্যার হিসাব করতে গেলে n ডিভাইডেড বাই n আসবে। দেয়া আছে আমার ভরের হিসাব করতে গেলে w ডিভাইডেড বাই m নিতে হবে। তার মানে এখান থেকে কতগুলা সংখ্যা সেটা বের করতে গেলে n ইকুয়ালস টু w ডিভাইডেড বাই m ইন্টু n এ এটা আসার কথা। এবার খেয়াল করো, এইটা আসলে কিসের সংখ্যা? এইটা আসলে ভাইয়া অণুর সংখ্যা। এইটা কি? এটা আসলে ভাইয়া অণু সংখ্যা। এইটাকে যদি আমি পরমাণুতে কনভার্ট করতে চাই, তাহলে এই w ডিভাইডেড বাই m ইন্টু n এ এইটার সাথে এখানে কয়টা পরমাণু চাইছে বা কিসের পরমাণু চাইছে তার সংখ্যা কোনটা বা কতটা সেটা খেয়াল করতে হবে। তো আমরা খেয়াল করে দেখলাম একটা কার্বন ডাইঅক্সাইডে 2টা অক্সিজেন আছে, সো এই অক্সিজেন সংখ্যাকে আমি 2 দিয়ে হিসাব করতে পারি বা এটাকে আমি x বলতে পারি। তো এই সংখ্যাটাকে আমি যদি x আকার এখানে গুণ করি, তাহলে ডিরেক্ট আমি অণু থেকে পরমাণুতে চলে যেতে পারবো। এবার তুমি এই অনুযায়ী সংখ্যাগুলো বসাও, এই ফর্মুলা অনুযায়ী সংখ্যাগুলো বসাও, ইজিলি মিলে যাবে। কিভাবে? w এর পরিমাণ দেখো দেয়া আছে 22 গ্রাম, m এর পরিমাণ আমরা জানি কার্বন ডাইঅক্সাইড 44 ইন্টু na মানে হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। একটা কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন পরমাণু কয়টা? 2টা, যেটা আমাদের x দিয়ে প্রকাশ করে। এই টোটাল মিলে ক্যালকুলেশন করো, মিলে যাবে। এটার সাথে এটা কাটাকাটি করো, 2 আসবে, এটার সাথে এটা কাটাকাটি করলে দেখবা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এটাই আসবে হচ্ছে কারেক্ট আনসার। বুঝতে পারছো কিভাবে করলাম? তো এই হচ্ছে আমাদের বেসিক সিস্টেম, যেখানে আমরা ম্যাথগুলা করতে পারি। সগ অনুপাত সূত্র না, আমরা হচ্ছে যে মোলের হিসাব দিয়ে আমরা এইভাবে ম্যাথগুলা করতে পারি। সো এই যে হিসাবগুলো আমরা শিখলাম, এই শেখা হিসাবগুলা ব্যবহার করে আমরা অ্যাডভান্স ম্যাথ কিভাবে করব, এই ফর্মুলাটাকে ব্যবহার করে আমরা অ্যাডভান্স ম্যাথ কিভাবে করব। অ্যাডভান্স ম্যাথ করার জন্য দেখো, আমি এই যে যখনই মোলের হিসাবটা শেখাচ্ছি, আমি যখন ভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য এটা শেখাইতাম, আমি এটা ধরে ধরে মোলের প্রত্যেকটা জন্য একটা করে উদাহরণ দেখাইতাম। কেন দেখাইতাম? বিকজ ওদেরকে এগুলা দেখাইলে ওরা বেসিক জিনিসপত্রটা ভালো করে শিখে। ফলে আমাদের ভার্সিটি কমিউনিটিতে যেহেতু ছোট ছোট ম্যাথ দেয়, ইজি ম্যাথ এবং হচ্ছে যে হ্যান্ড ক্যালকুলেশনের ম্যাথ, ওখানেই সব চলে আসে। বাট তোমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমাদের জন্য অত বেসিক দেখাইলে তোমরা আবার ক্লাস লেন্দি হবে, বিরক্ত হবা। তোমাদেরকে ফর্মুলা এবং কনসেপ্টগুলা টু দা পয়েন্টে বুঝাই দিয়ে ম্যাথে চলে যেতে হবে। তো আমি তোমাকে একটা কনসেপ্ট, একটা ম্যাথ, ইজি ম্যাথ দেখাই দিলাম, দিয়ে এখন আমি যাচ্ছি মেইন কনসেপ্টে। যেই টাইপের ম্যাথ তোমাদের আসবে, যেই কঠিন ম্যাথ আসবে সেগুলো দেখাইতে। দেখো, সহজে তো কখনোই দিবে না। যেমন ধরো বুয়েট 18-19-এ যেই ম্যাথটা আসছে, এই ম্যাথটার দিকেই তাকাও, সহজে কিন্তু হবে না। কেন সহজে হবে না? আমরা যদি ম্যাথটা পড়ি, বলছে একটি পেন্সিল দিয়ে বুয়েট লিখতে এত মিলিগ্রাম গ্রাফাইট প্রয়োজন। তাহলে গ্রাফাইট মানে কি? গ্রাফাইট মানে হচ্ছে আমাদের কার্বন। তাহলে এত মিলিগ্রাম কার্বন প্রয়োজন। এবার বলছে ওই লেখার মধ্যে কার্বন পরমাণু সংখ্যা কত। তাহলে এখানে আমরা চিন্তা করো, একবার যখন আমি পেন্সিল দিয়ে গ্রাফাইট মানে তোমার বুয়েট লিখছি, বুয়েট লিখতে যেই পরিমাণ আমার গ্রাফাইট প্রয়োজন হচ্ছে, সেই গ্রাফাইটের ভর W ইকুয়ালস টু কত দেয়া আছে? 0.55 mg। এই 0.55 mg কে আমি যদি গ্রামে কনভার্ট করি, 0.55 ইন্টু 10 টু দি পাওয়ার -3 গ্রাম, এটা আসার কথা। এবার খেয়াল করো, ওই লেখার মধ্যে কার্বন পরমাণু সংখ্যা বের করতে বলছে, দেয়া আছে ভর, বের করতে বলছে কার্বন পরমাণু। তাহলে কিভাবে বের করব? n ডিভাইডেড বাই na ইকুয়ালস টু w ডিভাইডেড বাই m, এই ফর্মুলা দিয়ে বের করব। তো কার্বন পরমাণু সংখ্যা বের করতে গেলে n ইকুয়ালস টু w ডিভাইডেড বাই m ইন্টু na, এটা আসবে হচ্ছে আমার ফর্মুলা। w এর পরিমাণ কত দেয়া আছে? দেখো, w এর পরিমাণ 0.55 ইন্টু 10 টু দি পাওয়ার -3 গ্রাম দেয়া আছে।
গ্রাফাইট মানে কার্বন, কার্বনের আণবিক ভর হচ্ছে 12। এবার এখানে আমরা যদি অ্যাভোগাড্রো সংখ্যা বসাই 6.023 ইন্টু 10⁻23 এটা আসে। এখান থেকে টোটাল মিলে ক্যালকুলেশন করলে তুমি খেয়াল করো ওই একবার বুয়েট লিখতে যেই পরিমাণ আমরা পেন্সিল খরচ করছি তার কার্বন পরমাণু সংখ্যা আমি এখান থেকে ক্যালকুলেশন করে পেয়ে যাব। তো এটা ধরো যদি একটা 10 মার্কের কোশ্চেন হয়, এইটুকু করার জন্য জাস্ট 5 মার্ক। কতটুকু বলো তো? এইটুকু করার জন্য 5 মার্ক। তাহলে তোমার চান্স পাইতে সমস্যা? চান্স পাইতে সমস্যা না, জাস্ট তুমি কনসেপ্ট বুঝবা, কিভাবে ম্যাথ সলভ করতে হবে সেটা বুঝবা, তাহলেই হবে। এরপরে বলছে দেখো এই জায়গায় যে কার্বন পরমাণুটা আমরা পাচ্ছি এটাকে অক্সিজেন দিয়ে দহন করলে এসটিপিতে কত কার্বন পরমাণু সমূহ উৎপন্ন হয় তার গ্যাসের আয়তন লিটারে বের করো। তো আমরা এখানে যেই কার্বন পরমাণুটাকে ব্যবহার করছি এই কার্বন পরমাণুকে যদি আমি অক্সিজেন দিয়ে দহন করি তাহলে আমার এখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। বুঝবা জিনিসটা? এবার এই কার্বন আর এই কার্বন ডাইঅক্সাইড দুইটার জন্য n অফ কার্বন ডিভাইডেড বাই 1 আর n অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই 1 এটা আসে আমার রিয়েল ভ্যালু। আচ্ছা, এবার দেখো আমি কার্বন এবং কার্বন ডাইঅক্সাইড দুইটার ভিতরে সহগ-অনুপাত সূত্র দিয়ে রিলেশন বের করে ফেলছি। করার পরে আমাকে কার্বনের ভর নিয়ে কাজ করতে হবে। কার্বনের ভর কত দেয়া আছে? W/m করলে 55 মিলিগ্রাম, মানে 0.55 মিলিগ্রাম। মিলিগ্রাম থেকে গ্রামে কনভার্ট করে নিলাম 10⁻³ দিয়ে। নিচে আণবিক ভর 12 বসালাম। এবার খেয়াল করো কার্বন ডাইঅক্সাইডের যে এসটিপিতে আয়তন এটা যদি বের করি, এসটিপিতে আয়তন আসবে v লিটার ডিভাইডেড বাই 22.4। তো এখান থেকে তুমি যদি আড়াআড়ি গুণ করো VL ইকুয়ালস টু আড়াআড়ি গুণ করলে দেখবা 0.55 10⁻³ ইন্টু 22.4 ডিভাইডেড বাই 12 আসে। এখান থেকে যে আয়তনটা পাচ্ছ এটাই হচ্ছে তোমার সেই কাঙ্ক্ষিত কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মানে অক্সিজেন দিয়ে দহন করলে যেই পরিমাণ তোমার হচ্ছে এসটিপিতে কার্বন পরমাণু সমূহ দ্বারা যেই পরিমাণ গ্যাস উৎপন্ন হয়, মানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তার আয়তন। ক্লিয়ারলি বুঝতে পারছো? তাহলে এই যে ম্যাথ, এই ম্যাথটা কি কঠিন না? এইটুকুর জন্য 5 মার্ক আর এইটুকুর জন্য তুমি পাবা হচ্ছে 5 মার্ক। দ্যাটস ইট। 18-19 সালে আসছে। বুঝতে পারছো? সো হিসাবটা তোমাকে শিখতে হবে যে হিসাবটা করব কিভাবে। এই হচ্ছে আমাদের ম্যাথটা। ওকে, গ্রেট। এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এবার আসো আমরা পরের ম্যাথটা যাব। পরের ম্যাথটাও আমাদের সিমিলার টাইপেরই একটা ম্যাথ আসবে, বাট ম্যাথটা দেখো কত সালের, দেখো চুয়েটে আসছে 13-14 সালে। 13-14 সেশনে চুয়েটে আসছে। তো ম্যাথটার দিকে আমরা তাকাই। বলছে একটা ধাতুর দুইটি অক্সাইড যথাক্রমে এত% এবং এত% অক্সিজেন আছে। তো একটা ধাতুর দুইটি অক্সাইডে অক্সিজেনের পরিমাণ দেয়া আছে, এটাও অক্সিজেনের পরিমাণ, এটাও অক্সিজেনের পরিমাণ। বলছে প্রথম অক্সাইডের রাসায়নিক সংকেত যদি M3O4 হয় তাহলে দ্বিতীয় অক্সাইডটির রাসায়নিক সংকেত বের করো। তো আমরা দুইটা ধাতব অক্সাইড আছে না, দুইটা ধাতব অক্সাইডের ভিতর প্রথম ধাতব অক্সাইডটাতে আসি। প্রথম ধাতব অক্সাইডটা হচ্ছে M3O4। এই M3O4 এ অক্সিজেনের পার্সেন্টেজ কত দেয়া আছে? খেয়াল করে দেখো, অক্সিজেনের পার্সেন্টেজ দেয়া আছে 27.6%। তো আমি এই অক্সাইড যেটা আছে M3O4 এর শতকরা পরিমাণ বা শতকরা পার্সেন্টেজ ওই হিসাবে যদি বের করি তাহলে অক্সিজেনের পার্সেন্টেজ, এইটা থেকে অক্সিজেনের পার্সেন্টেজ বের করার উপায় কি? নিচে যাবে মোট আণবিক ভর। তো দেখো M এর আণবিক ভর আমরা জানি না, এজন্য এটাকে M ধরে নিলাম। কয়টা আছে অণু? 3টা। অক্সিজেনের জন্য আমরা জানি এটা কত, অক্সিজেন 8-16, কয়টা আছে অণু? 4টা। তাহলে যেহেতু আমার এটা অক্সিজেনের পার্সেন্টেজ, তাহলে উপরে কে যাবে? অক্সিজেনই যাবে। অক্সিজেন গেলে একটা অক্সিজেনের জন্য 16 আর 4টা আমি এখানে গুণ করে দিলাম। এবার বলো তো এই যে পার্সেন্টেজটা, এই পার্সেন্টেজটার ভ্যালু কত? এই পার্সেন্টেজটার ভ্যালু হচ্ছে 27.6। 27.6। সো 27.6% এর মানে হচ্ছে 27.6 ডিভাইডেড বাই 100, এটা আসে রেজাল্ট। ইকুয়ালস টু এখান থেকে ক্যালকুলেশন করলে 16 × 4 ডিভাইডেড বাই 3m প্লাস 16 × 4 এটা পাওয়া যায়। এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের m এর ভ্যালু বের করতে হবে। তো m এর ভ্যালু কিভাবে বের করবা? m এর ভ্যালু বের করলে দেখো 3 × 27.4 এটা একটা পার্ট আসবে। 3 × 27.4 ক্যালকুলেশন করলে 82.2 m আসবে, প্লাস এই যে 16 × 4 × 27.6 এইটা পাবো। এখান থেকে ক্যালকুলেশন করলে 1766.4 আসবে। আর গুণ করলে দেখো 4×6 = 64, 64 থেকে 6400 আসবে। এখান থেকে তুমি ক্যালকুলেশন করে m এর ভ্যালুটা বের করবা। কিভাবে? এই যে 6400 6400 মাইনাস 1766.4 ডিভাইডেড বাই 82.2,
টোটাল মিলে ক্যালকুলেশন করলে 56.36 পাওয়া যায়, 56.36 পাওয়া যায়। এই যে 56.36 পাইলাম, এটা কি পাইলাম বলো তো? এম এর আণবিক ভর পাইলাম, এম এর আণবিক ভর পাইলাম। কোনটা থেকে পাইলাম? প্রথম যেই রাসায়নিক মানে প্রথম যেই অক্সাইডটা ছিল সেই অক্সাইডের রাসায়নিক সংকেত থেকে, প্রথম অক্সাইডের রাসায়নিক সংকেত থেকে। এবার কিভাবে বের করছি দেখো, প্রথম অক্সাইডের রাসায়নিক সংকেতে অক্সিজেনের শতকরা পরিমাণ দেয়া আছে, এটা থেকে বের করছি। এখন আমরা দ্বিতীয় অক্সাইডের রাসায়নিক সংকেত জানি না, তো দ্বিতীয় অক্সাইড যেটা, এইটা রাসায়নিক সংকেতে অক্সাইড তো সেম ধাতুর, তাই না? একটি ধাতুর বলছে সেম ধাতুর, তাহলে এখানে আমরা ধরে নিলাম দ্বিতীয় অক্সাইডের রাসায়নিক সংকেত MOX, এটা ধরে নিলাম। মানে M মানে একটা M আর অক্সিজেন X সংখ্যক আছে, তাহলে X সংখ্যক যদি অক্সিজেন থাকে, একটা যদি M থাকে, তাহলে এখান থেকে আবার আমি অক্সিজেনের শতকরা পরিমাণ বের করতে পারবো। কিভাবে বের করব? অক্সিজেনের শতকরা পরিমাণ ইকুয়ালস টু নিচে যাবে আণবিক ভর, আণবিক ভর কত? MOX। সো M এর ভ্যালু দেখো আমি অলরেডি জানি কত, 56.36, আগেরটাই বের করছি, প্লাস অক্সিজেনের জন্য আসবে হচ্ছে 16 ইন্টু কয়টা অক্সিজেন? X সংখ্যক অক্সিজেন, সো X বের করে ফেললাম। এখান থেকে উপরে যাবে, খেয়াল করো, উপরে যাবে আমাদের অক্সিজেনের শতকরা পরিমাণ, তো অক্সিজেনের জন্য 16 ইন্টু এক্স। এবার এখানে এই শতকরা পরিমাণ কত পার্সেন্ট? 30%। 30% হলে এটাকে 0.3 লেখা যায়। আমি এখানে আগের বার যেমন 100 লিখছিলাম, ওই 100টা একবারে করে দিলে 0.3 হবে। ওকে, এবার দেখো উপরে আমরা 16x লিখতে পাচ্ছি, নিচে 56.36 প্লাস এখানে লিখতে পাচ্ছি তোমার 16x। এবার এখান থেকে তুমি যদি আর গুণ করো, গুণ করলে 56.36 ইন্টু 0.3 ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 16.9 আসবে একটা ভ্যালু, আরেকটা আসবে 16 ইন্টু 0.3 ক্যালকুলেশন করলে 4.8x, এই সাইডে ক্যালকুলেশন করলে 16x। সো 16.9 ইকুয়ালস টু 16x মাইনাস 4.8x। সো 16 মাইনাস 4.8, এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে 11.2 x ইকুয়ালস টু তোমার 10.9 বা 16.9। তো এখান থেকে x ইকুয়ালস টু 16.9 ডিভাইডেড বাই 11.2 ক্যালকুলেশন করলে 1.5 আসে। 1.5 মানে কত? 3/2 পাওয়া যায়, 3/2। তার মানে এই জায়গায় যেই আমরা যৌগটা ধরে নিছিলাম, এই যৌগের যে রাসায়নিক সংকেত বের করতে বলছে, এটা আসবে হচ্ছে MOX, x এর জায়গায় কত? 3/2। 3/2 হলে এই 2 তোলার জন্য টোটালটার সাথে 2 দিয়ে গুণ করো, তাহলে 2 দিয়ে গুণ করলে M2O3 পাওয়া যায়। তাহলে নতুন যে যৌগ, সেই যৌগের রাসায়নিক সংকেত M2O3। বুঝতে পারছো? এইভাবে তোমাকে সলভ করতে হবে। তাহলে এটা বুঝবা কিভাবে? দেখো এই জায়গাতে প্রশ্ন বারবার পড়ে প্রশ্নের কোন সেগমেন্টের জন্য কোন অংশ ক্যালকুলেশন হবে সেটা বোঝা জরুরি। প্রশ্ন বারবার পড়তে হবে তোমাকে, প্রশ্ন বারবার পড়ার পরে প্রশ্নের কোন সেগমেন্টের জন্য কোন অংশ ক্যালকুলেশন করছি সেটা বুঝতে হবে। যেমন দেখো এই প্রশ্নের প্রথম এই শতকরা অংশ এবং এই আণবিক ভরের জন্য এই সেগমেন্ট ক্যালকুলেশন করে এম এর ভ্যালু বের করছি। এখন ব্যাপারটা এরকম, তুমি এই ম্যাথটা পারো কিন্তু তোমার প্রশ্ন মুখস্থ নেই, প্রশ্নের সাথে এই ম্যাথটা করার প্রসেসটা মুখস্থ নেই, তাহলে তুমি কখনোই পরীক্ষার হলে যে মনে করতে পারবা না। মনে করার জন্য এটাকে বারবার লিখে লিখে প্র্যাকটিস করে করে প্রসেসটা, প্রশ্নটা তোমার মাথার ভিতর ঢুকায় ফেলতে হবে, দেন তুমি পরীক্ষার হলে যে পারবা। এটাই হচ্ছে সিক্রেট। এই সিক্রেটটা হচ্ছে প্রত্যেকটা টপারের সিক্রেট। প্রত্যেকটা টপার যারা বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে ভালো করবে, তারা কেন ভালো করবে? তারা এই ধরনের ম্যাথগুলো সলভ করতে শিখে গেছে। অ্যান্ড বিলিভ মি, এই ম্যাথই তুমি পাবা, হয়তো শতকরা পার্সেন্টেজ চেঞ্জ করে দিবে, অন্য কিছু চেঞ্জ করে দিবে, অন্য একটা ইউনিভার্সিটিতে আসবে, বাট প্রসেস সেম, ম্যাথ সেম, স্টেপ সেম, স্টেপ সেম। সো তোমার করে এমন ভাবে যেতে হবে পরীক্ষার হলে, এমন ভাবে যেতে হবে যাতে তোমার এটা পরীক্ষার হলে যে পরিচিত লাগে। ম্যাথ নতুন বাট পরিচিত লাগে, প্রসেস সেম বাট সংখ্যা নতুন, ক্যালকুলেশন নতুন বাট পরিচিত প্রসেস। এই হচ্ছে মেইন কথা। ওকে, পরে আসো, পরে বুয়েট 13-14তে আসা আরেকটা খুব গুরুত্বপূর্ণ ম্যাথ দেখি আমরা। 8 নম্বর ম্যাথে আসি আমরা। এটা কতই আসছে? বুয়েট 13-14তে আসছে। সো বুয়েট 13-14তে আসা আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা দেখবো আমরা। বলছে 90 গ্রাম পানিতে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 81 গ্রাম পানিতে এত গ্রাম HCl দেয়া আছে। তো চিন্তা করো, এখানে একটা পাত্র আছে, এই পাত্রের ভিতরে পানি আছে হচ্ছে 90 গ্রাম, এর ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, সেটা কত? 20 গ্রাম। আরেকটা পাত্র আছে, এই পাত্রের ভিতরে 81 গ্রাম পানি নিছি আমি, এই 81 গ্রাম পানির ভিতরে
HCl ঢুকাই দিছি, সেটা দিছি কত 18.25 গ্রাম। দুইটা আলাদা আলাদা পাত্র, দুইটার ভিতরেই কমন পার্টটা কি দেখো তো, দুইটার ভিতরেই কমন পার্ট হচ্ছে পানি। সো এইটা এবং এইটা দুইটাকে মিশ্রিত করলে পানির পরিমাণ কত হবে? পানির পরিমাণ হবে 90 প্লাস 81। পানির পরিমাণ কত হবে? 90 প্লাস 81। আচ্ছা, এবার দেখো পানি এবং পানি বিক্রিয়া করবে না, কিন্তু দুইটা পাত্রকে মিশ্রিত করলে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl তো বিক্রিত করবে, তাই না? বিক্রিয়া করবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl এইটা বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি হয়। এটা একটা বিক্রিয়া যেখানে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ 20 গ্রাম দেয়া আছে, HCl এর পরিমাণ আমার 18.25 এইটা পরিমাণ দেয়া আছে। বুঝতে পারছো? 18.25 এইটা পরিমাণ দেয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা থেকে আমার কি পরিমাণ, এই দুইটা বিক্রিয়া করে আমার কি পরিমাণ সোডিয়াম ক্লোরাইড, কি পরিমাণ পানি তৈরি করবে? কারণ কি এই দুইটা বিক্রিয়া শেষে যেই সোডিয়াম ক্লোরাইডটা তৈরি হবে এটাই তো আমার তলানি পড়বে, তাই না? এটাই তো আমার তলানি পড়বে। তলানি মানে কি? প্রিসিপিটেট হবে, লবণ। কারণ কি এই দুইটা বিক্রিয়া শেষে পানির সাথে সাথে যেটুকু পরিমাণ তলানি পড়বে সেটা আমার প্রিসিপিটেট হবে। আর যেই নতুন পানি তৈরি হচ্ছে এই নতুন পানি এই পানির সাথে আমার যোগ হয়ে যাবে। এখন দেখো এই জায়গাতে প্রশ্নটার দিকে খেয়াল করো, মিশ্রিত করা হলো, এবার বলছে তাপ প্রয়োগ করে মিশ্রণটিকে সম্পূর্ণরূপে শুকানো হলো। অর্থাৎ এই মিশ্রণে আমি তাপ প্রয়োগ করে শুকাবো। শুকালে টোটালটা শুকাতে আমার 10 ঘন্টা সময় লাগে। শুকানোর পর আর কত গ্রাম লবণ পাওয়া যাবে, মানে এখানে যেই লবণটা পাবো টোটাল পানিটাকে শুকাই ফেললে এই লবণটাই আমার তলানি পড়বে, এটাই পাওয়া যাবে। আর যখন আমি শুকাইছি, শুকানোর সময় প্রতি সেকেন্ডে কতটি পানি অণু বাষ্পে পরিণত হবে। তাহলে ম্যাথটাই প্যাস কত দেখছো? প্রথমে বুঝতে হবে আমার দুইটা আলাদা আলাদা জিনিস দেয়া আছে, দুইটা আলাদা আলাদা জিনিস থেকে পানি আমি বের করে নিলাম, নতুন করে যে বিক্রিয়াটা ঘটলো সেখান থেকে পানি বের করে নিলাম, তিনটা পানি একত্রিত করে আমি মোট পানির পরিমাণ পাচ্ছি। বিক্রিয়াতে আমি তলানি পাচ্ছি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আমি যখন পানিটাকে বাষ্পায়িত করব, পানি বাষ্প আকারে যখন চলে যাবে তখন আমার এই সোডিয়াম ক্লোরাইডের পরিমাণই হচ্ছে তলানিতে যাবে। আর বাকি যেই পরিমাণ পানি বাষ্পায়িত যাবে এইটার আবার প্রতি সেকেন্ডে কয়টা অণু বাষ্পে পরিণত হচ্ছে সেটা বের করা লাগবে। অনেক বড় ম্যাথ। এবার এই বড় ম্যাথের প্রথমে আমি সেগমেন্টেশন করে নিছি, সেগমেন্টেশন ডান। এবার আমার কি করতে হবে? খুব সিম্পল, সেগমেন্টেশন হয়ে যাওয়ার পর এবার আমার যেটা করা লাগবে, এখানে আমার এই তলানি এবং পানির উৎপন্নের পরিমাণ এটা বের করা লাগবে। তো আমি এটা কিভাবে বের করব? প্রথমে আমার এই দুইটার ভিতরে কে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক সেটা দেখা লাগবে। তো ভালো করে খেয়াল করলে দেখবা যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা 40 গ্রামের সাথে এইটা বিক্রিয়া করে, খেয়াল করো এটা 40 গ্রামের সাথে এইটা বিক্রিয়া করে। তো আমি যদি একটু মোল সংখ্যা আকারে যাই তাহলে এখানে আমার আছে হচ্ছে কত, সোডিয়াম হাইড্রোক্সাইডের উপরে দেখো দেয়া আছে হচ্ছে 20, আণবিক ভর কত 40, এখানে দেখো দেয়া আছে 18.25, আণবিক ভর কত 36.5। ক্যালকুলেশন করলে দেখবা এখানেও আমার 2 মোল আসে, এখানেও আমার হাফ মোল আসে, এখানেও আমার হাফ মোল আসে, মানে সমান সমান পরিমাণে দেয়া আছে, কেউ বেশি কম নাই। কেউ যদি বেশি কম না থাকে তাহলে আমি যে কোনো একটা দিয়ে ক্যালকুলেশন করলেই মিলে যাবে। যে কোনো একটা দিয়ে ক্যালকুলেশন মানে কি দেখো, আমরা এখান থেকে যদি বের করি, এখান থেকে যদি আমি বের করতে চাই যে 40 গ্রাম থেকে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয় হচ্ছে 36.5 গ্রাম, তাহলে 1 গ্রাম থেকে তৈরি হয় আর 20 গ্রাম থেকে তৈরি হয়, তাহলে 36.5 ডিভাইডেড বাই 40 ইন্টু এখানে আসে হচ্ছে 20, এটা দিয়ে এটা কাটাকাটি করো, কাটাকাটি করলে 2 আসবে, এখান থেকে কাটাকাটি করলে কত আসবে 36.5 ডিভাইডেড বাই 2, তো ক্যালকুলেশন করলে 18.25 গ্রাম, 18.25 গ্রাম। তাহলে এখানে আমার যে লবণ পাচ্ছি সেই লবণের পরিমাণ কত 18.25 গ্রাম। এবার প্রশ্ন হচ্ছে এই 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে পানির পরিমাণ কত পাবো? সেম প্রসেস, 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমি এখানে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর যেহেতু 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে পানি পাবো হচ্ছে আমি 18 গ্রাম, তাই না? তাহলে 1 গ্রাম আর 20 গ্রামে আমি পানি কত পাবো? তো 1 গ্রাম আর 20 গ্রামে যদি করি তাহলে 20 গ্রামের জন্য আমি পাবো 18 ডিভাইডেড বাই 40, উপরে যাবে 20, ক্যালকুলেশন করলে 9 গ্রাম পাওয়া যাবে। তার মানে এখানে যেই লবণের পরিমাণটা আমি পাচ্ছি এইটাকে বলতে পারবো যে এটা আমার তলানি পড়ছে বা শুষ্ক লবণ আকারে পাচ্ছি। আর এখানে যেই 9 গ্রাম আমি পানি পাচ্ছি এই 9 গ্রাম আমি এখানে যোগ করলে মোট পানির পরিমাণ পাবো। তাহলে মোট পানি কত? মোট পানি এটা আসবে হচ্ছে খুব সিম্পল 90, 81 প্লাস 9, ক্যালকুলেশন করলে দেখো 81, 90, 90, 180, সো 90, 90, 180 গ্রাম এইটা পাচ্ছি আমি পানি।
এবার খেয়াল করো আমার টোটাল এই পানিটা শুকাইতে সময় লাগে 10 ঘন্টা। 10 ঘন্টা, প্রতি ঘন্টায় 60 মিনিট, প্রতি মিনিটে আবার কত 60 সেকেন্ড। তাহলে দেখো এত সেকেন্ডে আমি পানিকে বাষ্পায়িত করছি কত গ্রাম, 180 গ্রাম। তাহলে 1 সেকেন্ডে পানিকে বাষ্পায়িত করছি কত, উপরে 180, নিচে যাচ্ছে 10 ইন্টু 3600, 10 ইন্টু 3600, 60 মিলে 3600। তাহলে এইটা প্রতি সেকেন্ডে আমি কত গ্রাম পানিকে বাষ্পে রূপান্তর করছি সেটা। এখন কত গ্রাম পানিকে বাষ্পে রূপান্তর করছি এইটাকে আমার কিসে কনভার্ট করতে হবে, তোমার অনুসংখ্যায় কনভার্ট করতে হবে। তাহলে এখানে আমার W/m ইকুয়ালস টু অনুসংখ্যা আসবে হচ্ছে n ডিভাইডেড বাই na। তো আমি যদি এখান থেকে n এর ভ্যালু বের করি তাহলে আসবে কি W/m ডিভাইডেড বাই na, এটা আসে আমার ভ্যালু। দেখো W এর ভ্যালু কত বলো তো, কত আসবে W এর ভ্যালু, খুব সিম্পল। এখান থেকে দেখো W এর ভ্যালু তুমি যদি বের করো 180 ডিভাইডেড বাই 10 ইন্টু 3600, এটা আসে হচ্ছে W এর ভ্যালু। তাহলে W এর ভ্যালু 180 ডিভাইডেড বাই 10 ইন্টু 3600 ডিভাইডেড বাই আণবিক ভর। কি কি বের হইছে আমাদের এখানে, আমাদের এখানে বাষ্পায়িত হচ্ছিল পানি, তাই না, পানি। তাহলে পানির অণু কতটি বাষ্পায়িত হবে, সেই পানির অণু এর পানির আণবিক ভর কত 18 ইন্টু এখানে আমাদের 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এটা আসবে। ক্যালকুলেশন করলে এই জায়গা থেকে আমি পানির অণু কতটুকু বাষ্পায়িত হবে সেটা বের করে ফেলতে পারবো। বুঝতে পারছো, ক্যালকুলেশন কিন্তু সিম্পল। মেইন ঝামেলা কি, মেইন ঝামেলা হচ্ছে কনসেপ্ট বোঝা। তাহলে এই প্রশ্ন তোমাকে কি করতে হবে, বারবার পড়তে হবে। এই প্রশ্ন তোমাকে বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে। পড়ে প্রথম অংশের কনসেপ্ট, দ্বিতীয় অংশের কনসেপ্ট, দুই জায়গা থেকে পানি বের হয়ে আসা, তারপর এখানে সোডিয়াম ক্লোরাইড আলাদা হয়ে যাওয়া, বাষ্প আলাদা হয়ে যাওয়া, সেই বাষ্পের ভিতরে আবার খেয়াল করার বিষয় দেয়া আছে 10 ঘন্টা বাট চাইছে প্রতি সেকেন্ডে। সেখানে আমাদের টাইমটাকে সেকেন্ডে কনভার্ট করে নিয়ে তারপরে ভরে রূপান্তর করা, সেই ভরকে আবার আমাদের পরমাণুতে রূপান্তর করা বা অণুতে রূপান্তর করা। অনেকগুলা স্টেপ, কিন্তু অনেকগুলা স্টেপ, এগুলো ফলো করে তারপরে আমাদের ম্যাথ করতে হবে, এমনি এমনি আমরা পারবো না। ওকে, তো আমাদের 8 নাম্বার ম্যাথ গেল। 8 নাম্বারের পর আমরা 9 নাম্বার ম্যাথ করব। 9 নাম্বার ম্যাথটা দেখো আমাদের কুয়েটে আসছে 24-25, মানে গতবারই আসছে, তোমাদের বড় ভাইদের আসছে। কি বলছে, খুব সিম্পল ম্যাথ। দেখো বলছে 200 গ্রাম ম্যাগনেসিয়াম 200 মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে এতটি অণু সরিয়ে নিলে কত গ্রাম অণু অবশিষ্ট থাকে, মানে অবশিষ্ট কতটুকু আছে সেটা বের করতে হবে। বাট আমরা সরাইছি অণু, বাট দেয়া আছে ভর। তাহলে অণুকে আগে আমাদের ভরে কনভার্ট করতে হবে, কারণ কি আমাদের চাইছে তো ভর, গ্রাম অণু হচ্ছে ভর, গ্রাম মানেই হচ্ছে ভর, তাই না, এই গ্রাম অণু কথাটা মানে হচ্ছে ভর। তাহলে দেখো আমাদের ভর থেকে বাদ দিয়ে ভর বের করতে হবে, বাট দেয়া আছে অণু। তাহলে এই অণুটাকে আগে আমি গ্রামে কনভার্ট করব। এবার এটা কিসের জন্য, দেখো কার্বন ডাইঅক্সাইডের জন্য। তাহলে দেখো এই যে অণুটা দেয়া আছে, এই অণু সংখ্যা বের করতে গেলে আমাদের ফর্মুলা হচ্ছে n ডিভাইডেড বাই na, আর এটাকে ভরে কনভার্ট করতে গেলে ফর্মুলা হচ্ছে w ডিভাইডেড বাই m। তো দেখো অণু সংখ্যা দেয়া আছে 10 টু দি পাওয়ার 21। এরপর আমরা যদি জানি আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ওকে, এটাকে আমি 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23 শর্টকাটে লিখি, ওই ছোট্ট পয়েন্টটা বাদ দিলেও কোনো সমস্যা হয় না। এবার বলছে দেখো এই সংখ্যাটার জন্য আণবিক ভর আমি পাবো w, কার্বন ডাইঅক্সাইডের জন্য আণবিক ভর কত 44। তাহলে বের করলে w ইকুয়ালস টু রেজাল্ট আসবে 44 ইন্টু 10 টু দি পাওয়ার 21 ডিভাইডেড বাই 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ক্যালকুলেশন করলে 44 ইন্টু 10 টু দি পাওয়ার 21 এটা ডিভাইডেড বাই 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ক্যালকুলেশন করলে 0.073 এত গ্রাম আসে। কত গ্রাম আসে, 0.073 এত গ্রাম আসে। তাহলে দেখো আমাদের ইনিশিয়ালি ছিল এত গ্রাম, পরে হয়েছে এত গ্রাম। এই যে 0.073 এত গ্রাম, এইটাকে তুমি 1000 দিয়ে গুণ করো আর 1000 দিয়ে ভাগ করো। 1000 দিয়ে গুণ করলে দেখবা এখান থেকে তুমি রেজাল্ট পাবা 7.3 গ্রাম। কত পাবা, 7.33 গ্রাম। আর এই অংশটা 10 টু দি পাওয়ার -3, এইটা যদি তুমি গুণ করো তাহলে এই গ্রামটা তৈরি হয়ে যাবে হচ্ছে মিলিগ্রাম। তাহলে এখান থেকে তুমি রেজাল্ট পাচ্ছ 7.3 মিলিগ্রাম। তাহলে দেখো আমাদের ইনিশিয়ালি মিলিগ্রাম কত ছিল, ওয়েট ছিল হচ্ছে ইনিশিয়ালি ওয়েট ছিল হচ্ছে আমাদের 200 মিলিগ্রাম। এতটি অণু চলে যাওয়ার ফলে আমাদের অণু চলে যাচ্ছে W2 ইকুয়ালস টু কত, 7.3 মিলিগ্রাম। তাহলে আমাদের W অবশিষ্ট থাকছে, গ্রাম অণু অবশিষ্ট থাকছে কত, 200 মাইনাস 7.3। ক্যালকুলেশন করলে খেয়াল করো 200 থেকে
7.3 ক্যালকুলেশন করলে 192.7 মিলিগ্রাম এত গ্রাম অণু আমাদের অবশিষ্ট থাকে। এই হচ্ছে আমাদের ম্যাথটার বেসিক কনসেপ্ট কি আবার বলি, এই যে অণুটা আছে আমাদের গ্রাম থেকে গ্রামে বাদ দিতে হবে, তার মানে অণুটাকে আগে আমাদের গ্রামে কনভার্ট করতে হবে। গ্রাম থেকে গ্রামে বাদ দিতে গেলে অণুটাকে আগে আমাদের গ্রামে কনভার্ট করতে হবে। গ্রামে কনভার্ট করে ফেলছি, দেন গ্রামে কনভার্ট করার পরে এইটাকে আমরা মিলিগ্রামে নিয়ে মিলিগ্রামের সাথে মিলিগ্রাম বাদ দিব। এই হচ্ছে আমাদের ম্যাথ। ওকে, এই পর্যন্ত ক্লিয়ারিটি আসছে। এবার দেখো পরে বুয়েটে 24-25 সেশনে মানে গতবারই আসছে একটা প্রশ্ন, দেখো কত সহজ প্রশ্ন, দেখো কত সহজ প্রশ্ন। দেখো বলছে যে 8.5 গ্রাম অ্যামোনিয়াতে কতটি অণু আছে। তো খেয়াল করো তো আমাদের এখানে আছে কি, আছে হচ্ছে অণু। তা এইটা কি অ্যামোনিয়া অণু, অণু থেকে অণু বের করতে বলছে, তার মানে আমার কোনো কিছু পরিবর্তন করা লাগবে না। এখানে দেয়া আছে ভর, এখানে চাইছে অণু। তো খেয়াল করো ভরের জন্য n ডিভাইডেড বাই n, এই অণুর জন্য n ডিভাইডেড বাই n, ভরের জন্য w ডিভাইডেড বাই m। এই হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। এবার খেয়াল করো এই জায়গাতে n এর ভ্যালু আমার বের করা লাগবে, তাহলে n এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে n ইকুয়ালস টু w ডিভাইডেড বাই m ইনটু n এ, এই ফর্মুলা পাইলাম। w এর ভ্যালু কত দেয়া আছে বলো তো, w এর ভ্যালু দেখো 8.5 গ্রাম দেয়া আছে। m এর ভ্যালু কত, অ্যামোনিয়াতে m এর ভ্যালু হচ্ছে 17 ইনটু n এর ভ্যালু হচ্ছে 6 ইনটু 10⁻23। ক্যালকুলেশন করলে দেখবা এটা দিয়ে এটা কাটাকাটি করলে 2 আসে, এটা দিয়ে এটা গুণ করলে দেখো এটা দিয়ে এটা ভাগ করলে 3 ইনটু 10⁻23 এতটি অণু পাওয়া যায়। একদম সিম্পল ক্যালকুলেশন, এইটুকু ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে। এটা মেবি বুয়েটের প্রিলিতে আসছে এমসিকিউতে, বুয়েটের প্রিলিতে এমসিকিউতে আসছে, বুঝতে পারছো? ওকে, পরের ম্যাথ আসো। পরের ম্যাথ দেখো, এটা আমাদের কুয়েটে আসছে একটা ম্যাথ, কুয়েটে আসছে একটা ম্যাথ, খুব চমৎকার একটা বিশ্রী ম্যাথ। মানে হচ্ছে চমৎকার বিশ্রী কেন বললাম, ম্যাথটা খুব ইজি, বাট প্রশ্নটা এমন ঘুরায় পেঁচায় লিখে রাখছে তোমার বুঝতে হয়ে যাবে অসুবিধা। ইঞ্জিনিয়ারিং এ মজাটাই হচ্ছে এটা, প্রশ্নটা বুঝতে পারাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ম্যাথ ইজি, ম্যাথ কয়েক লাইনে হয়ে যাবে, বাট প্রশ্ন বুঝতে তোমার অসুবিধা হতে পারে। তো আমরা এখন প্রশ্ন বোঝার চেষ্টা করব। প্রশ্নটাই আমাদের কি বলছে, খুব সিম্পলি দেখো প্রশ্নটাই আমাদের বলছে, এখানে খেয়াল করো কুয়েট 24-25 আসছে। প্রশ্নটা আমাদের বলছে KClO3 কে তাপ দিলে এত% ভর হ্রাস পায়। এবার এরপরের লাইনে বলছে KClO3 এবং সোডিয়াম ক্লোরাইডের 1 গ্রামের মিশ্রণ নিছি আমরা, এই দুইটা মিলাই আমরা 1 গ্রামের মিশ্রণ নিছি। তার মানে এই মিশ্রণের ভিতরে আমার আছে ভর 1 গ্রাম। খেয়াল করো মিশ্রণের ভিতরে ভর আছে 1 গ্রাম, এর ভিতরে এটাও আছে এটাও আছে, দুইটাই আছে। এবার বলছে তাপ প্রয়োগ করলে এত গ্রাম ভর হ্রাস পায়, তাহলে হ্রাস পাওয়ার পার্সেন্টেজ এটা, আর এত গ্রাম হ্রাস পাচ্ছে। বলছে KClO3 এর শতকরা পরিমাণ বের করো, তাপ প্রয়োগ করলে আমাদের সোডিয়াম ক্লোরাইডের কোনো পরিবর্তন হয় না। এটাই হচ্ছে আমাদের মেইন এই লাইনের প্যাস, যে তাপ প্রয়োগ করলে আমরা সোডিয়াম ক্লোরাইডের কোনো পরিবর্তন পাই না। সোডিয়াম ক্লোরাইডে যেহেতু পরিবর্তন পাই না, তাহলে ভর হ্রাস পায় পুরাটা হচ্ছে KClO3 এর। KClO3 থেকে অক্সিজেন উড়ে যায়। দেখো KClO3 এইটাকে তুমি যদি তাপ দাও, দিলে KCl প্লাস O2 তৈরি হবে, ফলে টোটাল ভর হ্রাস পাবে অক্সিজেন থেকে। ফলে আমাদের সোডিয়াম ক্লোরাইড এইটার কোনো ভরের পরিবর্তন হবে না। অর্থাৎ এই মিশ্রণে সোডিয়াম ক্লোরাইডের ভর শুরুতে যা থাকবে পরেও তাই থাকবে। এখন আমি যদি ধরে নিই যে KClO3 এই যে যৌগটা আছে, এই যৌগটার ভর হচ্ছে x, তাহলে x এর ভর হ্রাস পাবে কত পার্সেন্ট, কত পার্সেন্ট দেখো 39.2%। হ্রাস পাওয়ার পর এটা তৈরি হবে কত, তৈরি হবে দেখো 0.16 গ্রাম। কেন 0.16 গ্রাম, কারণ সোডিয়াম ক্লোরাইডের তা কোনো পরিবর্তন হচ্ছে না। পেদালি কেটে গেছে একটু, দেখো সোডিয়াম ক্লোরাইডের তো কোনো পরিবর্তন হচ্ছে না, একটু কেটে গেছে, ওয়েট। আমাদের রেকর্ডিং একটু বন্ধ হয়ে গেছিল, এই জন্য আমরা আবার একটু মানে তোমার হচ্ছে যে ঠিক করে নিলাম। তো চলো যেটা বলতেছিলাম, যে আমাদের এখানে খেয়াল করলে দেখবা হ্রাস পাচ্ছে কে, শুধুমাত্র KClO3 থেকে। ফলে আমার সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ পুরোটা ওটাই আছে, যেইটুকু হ্রাস পাইছে, হ্রাস পাওয়ার পর যে ভরটা হয়েছে, ঠিক আছে, এই ভরটা হ্রাস পাচ্ছে টোটালটাই আমার এই KClO3 থেকে। তাহলে খেয়াল করো আমি x ভরের থেকে এত % যদি হ্রাস করি, হ্রাস পাওয়া ভর এটা হবে না, এটাই আমার হ্রাস পাওয়া ভর হবে। তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি x ইকুয়ালস টু রেজাল্ট আসবে 0.16, এইটাকে ওই সাইডে নিয়ে চলে গেলে 100 যাবে উপরে আর 39.2 যাবে নিচে।
এটাকে ক্যালকুলেট করো, করলে দেখো তোমার একটা রেজাল্ট চলে আসবে। তো 0.16 ইন্টু 100 ডিভাইডেড বাই 39.2, সো ক্যালকুলেট করলে 0.40 গ্রাম এটা আসে। এবার মজার ব্যাপার হচ্ছে এই যে 0.40 গ্রাম আসলো, এটা আসলে কোন গ্রাম? এটা আসলে এই এক্সটা আসলে এই 1 গ্রাম ধরে নিছিলাম না আমরা, এই 1 গ্রামের ভিতরে 0.40 গ্রাম। যদি আমরা 1 গ্রামের জায়গায় 2 গ্রাম নিতাম তখন 2 গ্রাম আকারে হিসাব করা লাগতো, কিন্তু যেহেতু আমরা ওখানে 1 গ্রাম নিছি তাহলে 1 গ্রামের ভিতরে আমাদের 0.40 গ্রাম। তার মানে আমরা যদি এখন এই এক্স এর শতকরা পরিমাণ হিসাব করি বা KClO3 এইটা শতকরা পরিমাণ হিসাব করি, নিচে যাবে আমার 1 গ্রাম, উপরে যাবে তার নিজের গ্রাম 0.40 ইন্টু আমি পাবো হচ্ছে 100%, ক্যালকুলেশন করলে এখান থেকে 40% আসবে। সো টোটাল মিলে হিসাব করে আমরা শেষ পর্যন্ত বলতে পারবো KClO3 এর যে অনুপাত সেটা হচ্ছে 40%। বুঝতে পারছো? একদম সিম্পল জিনিস, একদম সিম্পল জিনিস, জাস্ট তোমাকে বুঝতে হবে কাহিনীটা কি। এই প্রশ্নটা বারবার পড়ো যে KClO3 কে তাপ দিলে আমরা এত % হ্রাস পাচ্ছি, এর ভিতরে KClO3 এবং সোডিয়াম ক্লোরাইড দুইটা মিলে মিশ্রণে 1 গ্রাম। এবার যেহেতু সোডিয়াম ক্লোরাইড তোমার পরিবর্তন হয় না, তাহলে তাপ দিলে KClO3 পরিবর্তন হয়, পরিবর্তনে হ্রাস পায় এতটুকু। তার মানে আমি KClO3 কে যদি x ধরি, x কে আমি এত % হ্রাস করলে সেই হ্রাস পাওয়াটাই হবে এটা। এই জায়গা থেকে ক্যালকুলেশন করে আমরা কি পাবো? x এর ভ্যালু পাবো। এই জায়গা থেকে ক্যালকুলেশন করে আমি কি পাবো? x এর ভ্যালু পাবো। সেই x এর ভ্যালু কাজে লাগায়ে আমি এখানে 0.40 পাইলাম 1 গ্রামের ভিতরে, তারপর আমি পার্সেন্টেজ বের করলাম। ম্যাথ কিন্তু সিম্পল, ম্যাথ আহামরি কঠিন কিছু না। ওকে, এবার পরে দেখো, পরের ম্যাথ বলছে কুয়েট 24-25 আসছে আরেকটা ম্যাথ। এই ম্যাথ কিন্তু আমরা আগেও করছি, জাস্ট ভ্যালুটা পরিবর্তন করে দিছে। আগেও আমরা আরেকটা ইয়ারে করছি। দেখো বলছে আমাদের এখানে 10.35 গ্রামের একটি জৈব যৌগকে দহন করে আমাদের এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড, এত গ্রাম পানি এটা পাওয়া যায়। যৌগটিতে আণবিক ভর এত হলে আণবিক সংকেত কত? তাহলে কিভাবে করতে হবে? ওই আগের মতো আমরা কার্বন ডাইঅক্সাইডের ভিতরে নিব হচ্ছে কার্বনকে, আর পানির ভিতরে নিব হচ্ছে হাইড্রোজেনকে, দুইটা হাইড্রোজেনকে। তো কার্বন ডাইঅক্সাইডে 44 এর ভিতরে কার্বনের পরিমাণ কত? 12। তাহলে 1 এর ভিতরে কার্বনের পরিমাণ কত? আর ওই 20.64 মিলিগ্রাম, এইটার ভিতরে কার্বনের পরিমাণ হচ্ছে 12 ইন্টু 20.64 ডিভাইডেড বাই 44, ক্যালকুলেশন করলে এটা একটা নির্দিষ্ট মিলিগ্রাম আসবে, তাই না? সেম ভাবে 18 মধ্যে 2, তাই না? তাহলে এখানে আমাদের 8.66, এটার ভিতরে কতটুকু আসবে? 2 ইন্টু 8.66 ডিভাইডেড বাই 18, এইটা আমরা এতর ভিতরে মিলিগ্রাম পাবো। এরপর এখান থেকে আমি কার্বনের পার্সেন্টেজ বের করব। টোটালটা আমাদের কত? 10.34। এখানে যদি আমি x পাই তাহলে x দিয়ে আমি কার্বনের পার্সেন্টেজ বের করব, তাই না? কার্বনের পার্সেন্টেজ বের করব। এখানে যদি আমি y পাই তাহলে এখান থেকে আমি কিসের পার্সেন্টেজ বের করব? হাইড্রোজেনের পার্সেন্টেজ বের করব। নিচে আমার টোটালটা 10.34, উপরে আমার ওই এই যে y যে ভ্যালুটা yটা বসাতে হবে, দিয়ে এখান থেকে আমি পার্সেন্টেজ বের করব। তো দেখো আমরা যেহেতু জৈব যৌগ এবং এখানে আমি দহন করছি, তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তিনটা যৌগই হবে। দুইটা আমি পাইছি 100 থেকে, আর এই দুইটা যোগফল বাদ দিলে আমি অক্সিজেনের পার্সেন্টেজ পাবো, তাই না? এরপরে আমাদের ওই যে আণবিক ভর, আণবিক সংকেত বের করার বেসিক নিয়ম, প্রথমে সবচেয়ে কম ভর দিয়ে সবাইকে ভাগ করা, না প্রথমে তার আণবিক ভর দিয়ে ভাগ করা, আণবিক ভর দিয়ে ভাগ শেষ হয়ে গেলে তারপর সবচেয়ে কম ভর দিয়ে ভাগ করা, কম ভর দিয়ে ভাগ শেষ হয়ে গেলে তারপরে যেই রেশিওটা পাবো সেই রেশিওটা সবাইকে বসাই দিয়ে স্থূল সংকেত এবং আণবিক সংকেতের যে বেসিক নিয়ম সেই অনুযায়ী বসানো। দেখো 24-25 আসছে, ওই আগের নিয়ম, দেখো সিম্পল আগের নিয়ম। তাহলে দেখো একবার তুমি যদি নিয়ম শিখে যাও ম্যাথ তুমি করতে পারবা। একবার তুমি যদি নিয়ম শিখে যাও ম্যাথ ইজিলি করতে পারবা, ম্যাথ নিয়ে তো কোনো সমস্যা নেই। আগে তোমার নিয়মটা ভালো করে শিখতে হবে, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? এরপরে বলছে দেখো, এই ম্যাথটা আমি করাইছিলাম, মনে আছে? দেখো কতবার আসছে, দেখো সিকের ওয়েটে আসছে, চুয়েটে আসছে। কি বলছে? ব্লু ভিট্রিয়ালে কেলাস পানির পরিমাণ কত? তো ব্লু ভিট্রিয়াল মানে কি? কপার সালফেট ইন্টু 5 অণু পানি, এইটা হচ্ছে ব্লু ভিট্রিয়াল। তাহলে কেলাস পানির পরিমাণ, ওয়াটার পার্সেন্টেজ, এইটা যদি আমি বের করতে চাই, নিচে যাবে ব্লু ভিট্রিয়ালের আণবিক সংকেত কপার সালফেট ইন্টু 5 অণু পানি, এইটার টোটাল আণবিক ভর, আর উপরে যাবে 5 অণু পানি এর আণবিক ভর ইন্টু 100%। এটা বের করলে কত জানি আসে? 36% আসে। মুখস্থ বলেছিলাম, করাইছিলাম না? সেম জিনিস রিপিট আসছে, দেখছো? একই কোশ্চেন বারবার আসে। পরে দেখো বুয়েটে আরেকটা কোশ্চেন আসছে,
এটাও খুব গুরুত্বপূর্ণ এবং হচ্ছে যে ইন্টারেস্টিং একটা কোশ্চেন। দেখবা ইঞ্জিনিয়ারিং এ কোনো কোশ্চেন সহজে দিবে না, সব ঘুরায় পেঁচায় দিবে, সব ঘুরায় পেঁচায় দিবে। যেমন ধরো প্রশ্নটা বলছে কি, একজন লোক প্রতি নিঃশ্বাসে 3 সিসি বায়ু গ্রহণ করে। 3 সিসি মানে 3 সেন্টিমিটার কিউব, 3 সেন্টিমিটার কিউব মানে 3 ml, 3 ml বায়ু গ্রহণ করে। এবার বলছে দেখো যার 21% অক্সিজেন, তাহলে এই বায়ুটার ভিতরে অক্সিজেনের পরিমাণ কত? অক্সিজেনের পরিমাণ 3 ml, তার 21%, 21% এত করলে 3 × 21 ডিভাইডেড বাই 100, এইটা হচ্ছে আমার অক্সিজেনের পরিমাণ, ঠিক আছে? এটা কি আমার অক্সিজেনের পরিমাণ, এবং সেটা কিসে? এটা অক্সিজেনের পরিমাণ ml এ। এবার বলছে দেখো লোকটি কত অণু অক্সিজেন একবার নিঃশ্বাসে গ্রহণ করে। তাহলে একবার নিঃশ্বাসে কতগুলো অক্সিজেন গ্রহণ করে কিভাবে পাবো? এইটা পাচ্ছি কিন্তু আমি এসটিপি তে আয়তন। তাহলে এসটিপি তে আয়তন VmL ডিভাইডেড বাই 22,400 ইকুয়ালস টু, দেখো আমার বের করতে বলছে অনুসংখ্যা, অনুসংখ্যা কোনটা হবে? n ডিভাইডেড বাই n। ক্যালকুলেশন করলে খেয়াল করো VmL এর ভ্যালু কত আসবে? VmL এর ভ্যালু আমি অলরেডি বের করে রাখছি, 3 × 21 ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 22,400 ইকুয়ালস টু n ডিভাইডেড বাই n। এই হচ্ছে আমার বেসিক হিসাব। তো এই বেসিক হিসাব করলে এখান থেকে তুমি এখন n এর ভ্যালু বের করো, এই পেয়ে যাবা। বুঝতে পারছো? তাহলে মেইন কাহিনী কি? মেইন কাহিনী এই সিসি মানে ml, আর এর আবার 21% অক্সিজেন, সেটা আমাকে জানতে হবে। এবং দেখো আমার এখানে বলছে একবার নিঃশ্বাসে, আমরা কিন্তু একবার নিঃশ্বাসের কথাই বলছি। যদি একবার নিঃশ্বাসে এতটা বলে দেয়, আবার বের করার সময় একবার নিঃশ্বাসের জায়গায় 2 বার বলে দেয়, তখন কিন্তু আমার 2 দিয়ে গুণ করতে হতো, 3 বার বলে দিলে 3 দিয়ে গুণ করতে হতো, 4 বার বলে দিলে 4 দিয়ে গুণ করতে হতো। বুঝতে পারছো? তো তুমি যদি প্রশ্নটা ধরতে না পারো, তাহলে দেখো প্রশ্নের প্যাচ বোঝার আগে প্রশ্নটা আগে মুখস্থ করো, মানে বারবার রিডিং পড়ে পড়ে মুখস্থ করো, দেন তুমি আমার সাথে প্র্যাকটিস করো, দেখবে তুমি ধরতে পারছো। বুঝতে পারছো? প্রথমবার প্রশ্ন পড়ে ধরতে আমারও খুব কষ্ট হয়, এই জন্য আমি কি করি, খাতা কলমে বারবার রাফ করি, প্রশ্নটা বারবার লিখে লিখে রাফ করি, যাতে প্রশ্নটা আমার অপরিচিত না লাগে, প্রশ্নটা আমার কঠিন না লাগে। ওকে, এইটা হচ্ছে আমাদের মেইন কাহিনী। এরপরে বলছে দেখো 15 নাম্বার কোশ্চেন, আরেকটা খুব সুন্দর কোশ্চেন, চমৎকার কোশ্চেন তুলে দিছি। এটা হচ্ছে বুয়েট 23-24 আসছে। বলছে 100টি স্বাক্ষর দিতে 300 মিলিগ্রাম গ্রাফাইট খরচ হয়, প্রতিটি স্বাক্ষর দিতে কতটি ব্যয় হয়? তো খেয়াল করো আমাদের এখানে একটি স্বাক্ষরের জন্য চাইছে, তাই না? একটি স্বাক্ষরের জন্য চাইছে। তো খেয়াল করো 100টি স্বাক্ষরের জন্য আমাদের গ্রাফাইট খরচ হয় বা কার্বন খরচ হয় 300 মিলিগ্রাম, 300 মিলিগ্রাম। তাহলে একটি স্বাক্ষরের জন্য কতটি খরচ হবে? একটি স্বাক্ষরের জন্য উপরে যাবে 300 ডিভাইডেড বাই 100, এই মিলিগ্রামকে আমরা 10⁻³ দিয়ে গুণ করলে গ্রাম পাবো। তাহলে দেখো 100টি স্বাক্ষরের থেকে জন্য 300 মিলিগ্রাম, তাহলে একটি স্বাক্ষরের জন্য এত গ্রাম পাচ্ছি। এটা কি? এটা আসলে গ্রাফাইটের ভর। এইটাকে আমার পরমাণুতে কনভার্ট করতে হবে। তাহলে পরমাণুতে কনভার্ট করতে গেলে n ডিভাইডেড বাই na ইকুয়ালস টু w ডিভাইডেড বাই m, এটা দিয়ে কনভার্ট করতে হবে। তাহলে দেখো n ইকুয়ালস টু, এটা যদি গুণ করি 6 × 10⁻23 পাবো, উপরে আমার w আসবে, উপরে কি আসবে? w এর পরিমাণ আমি অলরেডি বের করছি। খেয়াল করো এইটার সাথে এটা কাটাকাটি করলে 3 × 10⁻³ নিচে আসবে m, m মানে কি? কার্বনের আণবিক ভর, এই আসবে আমার ক্যালকুলেশন। বেসিক ক্যালকুলেশন করলে দেখো এটার সাথে এটা কাটাকাটি করো, করলে দেখো 6 × 2 = 12 আসে, এটার সাথে এটা কাটাকাটি করো, দেখো 1.5 আসে, টোটাল মিলে ক্যালকুলেশন করলে 1.5, এটার সাথে এটা অ্যাডজাস্ট করলে 10⁻20। তো দেখো ওখানে সি নাম্বার একদম ডাইরেক্ট মিলে যায়, 1.5 × 10⁻20। বুঝতে পারছো? বুয়েটে 22-23 আসছে। এইটুকু ম্যাথ করতে পারলেই হয়ে গেল, এইটুকু ম্যাথ। প্রথমে তোমার দেখে কষ্ট মনে হবে, বাট প্রশ্ন যদি একবার ধরে ফেলো যে এই ম্যাথগুলার প্যাটার্ন এটাই, প্রশ্নের প্যাটার্ন এটাই, আমাকে করতে হবে কিভাবে, জাস্ট পরীক্ষার হলে যা ঠাস ঠাস করে আসবা। নতুন প্যাটার্নের ম্যাথ দেয় না, নতুন প্যাটার্নের ম্যাথ খুব কম দেয়, যেগুলা কমন প্যাটার্ন এগুলো ভুল করা যাবে না। এই হচ্ছে আমার বেসিক কাহিনী। ওকে, চলো পরে বলছে 16 নাম্বার বলছে যে পানিপূর্ণ একটি পাত্র প্রতি ঘন্টায় এত মিলিগ্রাম ওজন হারায়, প্রতি সেকেন্ডে পাত্রটি থেকে জলীয় বাষ্পের তোমার অনুসংখ্যা কত বের হবে? তাহলে দেখো প্রতি ঘন্টা মানে কি? 1 ঘন্টায় হচ্ছে আমার 3600 সেকেন্ড, তাই না? 1 ঘন্টা মানে আমার 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে ওজন হারাচ্ছে 150 মিলিগ্রাম। তাহলে 1 সেকেন্ডে ওজন কতটুকু হারাচ্ছে?
150 মিলিগ্রাম, মিলিগ্রামকে গ্রামে কনভার্ট করলে 10⁻³ ডিভাইডেড বাই নিচে যায় আমার 3600 করে ফেললাম। এবার দেখো এই জিনিসটাকে আমার জলীয় বাষ্পের অণু সংখ্যায় কনভার্ট করতে হবে। তাহলে এটা কি 1 সেকেন্ডের জন্য ভরটা বের করলাম, তাহলে অণু সংখ্যায় কনভার্ট করব কিভাবে, n ডিভাইডেড বাই na ইকুয়ালস টু w ডিভাইডেড বাই m। জলীয় বাষ্প মানে কি বলতো, জলীয় বাষ্প মানে হচ্ছে কিন্তু আমাদের পানি, জলীয় বাষ্প মানে কি পানি, তাহলে পানির জন্য আণবিক ভর কত 18। তাহলে আমি এখানে যদি n বের করি n ইকুয়ালস টু na ইন্টু w ডিভাইডেড বাই m আসে, n এর জন্য ভ্যালু হচ্ছে 6 × 10⁻23, উপরে w এর ভ্যালু কত আসবে, খুব সিম্পল, w এর ভ্যালু দেখো আমাদের দেয়া আছে, মানে আমরা যেটা ক্যালকুলেশন করে বের করলাম 150 10⁻³ ডিভাইডেড বাই 3600 ডিভাইডেড বাই m। আণবিক ভর কত, আণবিক ভর কত, আণবিক ভর হচ্ছে আমার 18। এই ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি অনুসংখ্যা পেয়ে যাবা। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হয়েছে। পরেরটা বলছে দেখো, পরেরটা বলছে দেখো এই যে কুয়েট তোমার হচ্ছে 17-18তে আসছে। এটা কি বলছে দেখো 252 মিলিগ্রাম অক্সালিক অ্যাসিডে কতটি অক্সিজেন পরমাণু আছে। সো অক্সালিক অ্যাসিডের সংকেত কি, অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2C2O4 × 2H2O, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের সংকেত, তাই না? তো অক্সালিক অ্যাসিডে আমাদের কতটি অক্সিজেন পরমাণু আছে সেটা বের করতে বলছে। অক্সিজেন কয়টা আছে দেখো তো, এখানে আছে 4টা, আর এখানে আছে 1টা, 5টা, তাই না? 5টা না, সামনে দেখো একটা 2 আছে পানির আগে, তাহলে এই 2 গুণ করলে এখানে 4 প্লাস এখানে 2 টোটাল মিলে 6 অণু তোমার কি আছে, অক্সিজেন আছে। তাহলে একটা অক্সালিক অ্যাসিডের ভিতরে তোমার অক্সিজেন অণু সংখ্যা কত 6। এবার আমার যেহেতু 252 মিলিগ্রামে বের করতে বলছে, তাহলে আমাদের ভর যাবে w/m ইকুয়ালস টু n ডিভাইডেড বাই na। বাট যখন আমি এখানে এই টোটাল একটা যৌগ নিছি বা অণু নিছি, এই অণুর জন্য কিন্তু আমি ক্যালকুলেশন করে অণুই পাবো। তাহলে অণু থেকে যখন আমি পরমাণুতে কনভার্ট করতে যাব, তখন w ডিভাইডেড বাই m ইন্টু na সাথে আমার পরমাণু সংখ্যা x গুণ হবে। এই পরমাণু সংখ্যা x কত 6টা। তাহলে এখন যদি আমি অক্সালিক অ্যাসিডের জন্য যেই ভর দেয়া আছে সেটা বসাই, 252 মিলিগ্রাম, মিলিগ্রামকে গ্রামে কনভার্ট করতে গেলে 10⁻³ খেয়াল করছো বইটা সমস্ত ম্যাথগুলা বা ইঞ্জিনিয়ারিং এর সমস্ত ম্যাথগুলাতে মিলিগ্রাম জিনিসটা জুড়ে দেয়া আছে, সরাসরি গ্রামে দেয়া নাই। অক্সালিক অ্যাসিডের আণবিক ভর আমার মনে নাই, তবে সম্ভবত এটা 252ই হবে। তারপরে এখানে যদি na গুণ করো 6 × 10⁻23 ইন্টু x এর ভ্যালু 6 আসে, এইটা ক্যালকুলেশন করলে মিলে যায়, বুঝতে পারছো, এইটা ক্যালকুলেশন করলে মিলে যায়। সো পরে হচ্ছে আমাদের 18 নম্বরে এই ম্যাথটা আছে, যেটা সিকের ওয়েটে 20-21 আসছিল, এটাও সেম ম্যাথ। 18 গ্রাম গ্লুকোজ অণুতে কতটি কার্বন পরমাণু আছে সেটা জিজ্ঞেস করছে। সো আমরা জানি গ্লুকোজ অণুতে কার্বন পরমাণু সংখ্যা যদি বের করতে হয়, গ্লুকোজ মানে C6H12O6, তো এখানে কার্বন পরমাণু সংখ্যা x মানে কয়টা আছে বলো তো 6টা। তাহলে আমরা যখন পরমাণু সংখ্যা বের করব, তখন n ইকুয়ালস টু w/m ইন্টু na ইন্টু x, একবারে এক লাইনে ফর্মুলা বসাতে পারবো। এক লাইনে ফর্মুলা বসালে দেখো w এর ভ্যালু কত দেয়া আছে 18 গ্রাম, m এর ভ্যালু কত, গ্লুকোজের জন্য আণবিক ভর 180 ইন্টু দেখো 6 × 10⁻23 ইন্টু এখানে রেজাল্ট আসে কত 6। তো এবার ক্যালকুলেশন করো, এটার সাথে কাটাকাটি করলে 10 যায়, এটার সাথে এটা কাটাকাটি করলে 10⁻22 যায়, এটার সাথে এটা ক্যালকুলেশন করলে 36, এখানে আসে হচ্ছে 10⁻22। ক্যালকুলেশন করলে 36 × 10⁻22 এটা আসে, যেটাকে আমরা 10⁻23 তে কনভার্ট করলে 3.6 × 10⁻23 হয়ে যায়। বুঝতে পারছো, এই হচ্ছে আমাদের বেসিক ক্যালকুলেশন। শেষের দিকে এসে একটু জোরে টানছি, অনেক বেসিক ধরে ধরে বুঝাইনি, বিকজ তোমরা অ্যাডভান্স স্টুডেন্ট, তোমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তোমাদের ইঞ্জিনিয়ারিংদের পড়াচ্ছি। আমি যখন ভার্সিটি পড়াই তখন কিন্তু একদম বেসিক সহ ধরে 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 পড়াই, কারণ আমি ধরেই নিই ওরা অনেক কিছু শিখে আসেনি। বাট ইঞ্জিনিয়ারিংদের জন্য আবার ওইভাবে পড়ালে তোমরা বোরিং ফিল করবে, এই জন্য বেসিকগুলো রিভিউ করে সুন্দর মতো বোঝায় আমরা কিন্তু সলভে চলে যাচ্ছি। সো আমাদের পরবর্তী ক্লাসগুলো এভাবেই হবে। হ্যাঁ, তো আমরা প্রথম পর্বে এত কিছু দেখে ফেললাম, দ্বিতীয় পর্বে আমরা বাকি অংশ দেখব। এখানে আমি একটা কথা বারবার বলি তোমাদেরকে, এটা মাথায় রাখবা, যে শুধু কঠোর পরিশ্রম করলে হবে না, নিয়মিত কঠোর পরিশ্রম তোমাকে এই যাত্রায় সফল করে তুলবে। মানে কি, এই যাত্রায় তোমাকে প্রতিদিন পরিশ্রম করতে হবে, কোনো একদিনও বাদ দেওয়া যাবে না। তো ভাইয়ার জন্য দোয়া কইরো, তোমাদের জন্য দোয়া থাকবে। তোমরা পরবর্তী ক্লাসে আবার আমার সাথে যুক্ত হয়ে যেও, আর অবশ্যই এই ক্লাসটা তোমার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবা। ক্লাসটা কেমন লাগছে রিভিউ দিয়ে যাবা। তোমরা ভালো রিভিউ দিলে আমি কন্টিনিউ করব, রিভিউ খারাপ হলে আমি কন্টিনিউ করব না। ঠিক আছে? সো ভাইয়ের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।